হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। ভয়েস অফ নন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম। আমাদের চ্যানেলে নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভয়েস অফ নন ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। পাওয়ার, শক্তি, টাকা। দেশ চলে পাওয়ার দিয়ে। টাকা টাকা টাকা, এই শব্দ আজকের বিশ্বে খুবই প্রচলিত একটা শব্দ। যার কাছে টাকা আছে তার কাছে সম্মান আর পাওয়ার দুটোই আছে। গরিবের হক মেরে অনেকেই কোটিপতি। পৃথিবী আর পৃথিবীর মানুষ আজ টাকার গোলাম। টাকা ছেড়ে কিছুই বোঝে না। টাকার জন্য আপন মানুষ, গভীর বন্ধুত্বের মাঝে মারামারি, সম্পর্ক বিচ্ছেদ হতে সময় লাগে না। টাকা ইনকাম করার জন্য অনেক অসৎ উপায়ে পা বাড়ায়। ড্রাগস ডিল, ইয়াবা, হেরোইন, আরও নাম না জানা মাদক দ্রব্য ব্যবসা করে থাকে। এদের মাঝে অনেক বড় বড় পর্যায়ের লোক যারা মুখোশের আড়ালে এইগুলো করে থাকে। বড় একটা হল রুমে বসে আছে বড় বড় দেশের বড় বড় সব মাফিয়া কিং, যাদের আন্ডারে আছে শত শত মাফিয়া কোর সদস্য। কোনো একটা কারণে সবাই এখানে হাজির হয়েছে, কারোর জন্য অপেক্ষা করছে, কিন্তু তার আসার কোনো নামই নেই। একজন বিরক্ত মুখ নিয়ে বসে আছে, তবুও তাদের কিছু বলার নেই, কারণ তারা আর যার জন্য অপেক্ষা করছে সে ইচ্ছে করলে তাদের মতো হাজার হাজার মাফিয়া তুড়ি মেরে শেষ করে দেওয়ার ক্ষমতা রাখে। কিছু সময় পর একজন লেডি ব্লু কালারের লং হুডি পরিহিত অবস্থায় মুখে মাস্ক পরে এক যুবক প্রবেশ করলো। চোখ দুটো নীল। তার পেছনে প্রবেশ করলো লাল কালারের লং হুডির সাথে লাল মাস্ক। দুইজনের মুখে ফিনিক্স মাস্ক। প্রথমে যে প্রবেশ করলো তাকে দেখে সবাই দাঁড়িয়ে মাথা নিচু করে সম্মান দিল। বসে পড়ুন সবাই। আমাদের হঠাৎ কেন এই সমাবেশে ডাকা হয়েছে বস? ড্রাগন গ্যাং লিডার বলল, আমি কোনো কারণ ছাড়া ডাকি না, নিশ্চয়ই জানেন। জানি বস, বলুন কি জন্য ডাকা হয়েছে। আপনাদের জানাতে এসেছি যে আমি আর এই রকস্টার সিটির বাদশা হয়ে থাকতে চাইছি না। এই কথা শুনে সবাই নিজেদের মধ্যে শোরগোল শুরু করে দিল, নিজেদের মাঝে কথা বলতে লাগলো। সাইলেন্ট, চুপ করুন সবাই। এমকে সবাইকে চুপ করিয়ে দিল। অনেক দিন হলো আপনাদের লেট করছি। আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক আছে। এখন আমি লম্বা ছুটিতে যেতে চাচ্ছি। বাচ্চা, আপনি যদি ছুটিতে যান তাহলে রকেস্টার সিটি আবার এলোমেলো হয়ে যাবে। কিছু হবে না, আমার বদলে আমার বন্ধু আরকে সব লিড করবে। তাকে সবাই মানবে না। সেটা আমি দেখে নিব। তাছাড়া আমি ছুটিতে যাচ্ছি, একেবারে চলে যাচ্ছি না। এমকে কথা শুনে সবাই আবার কথা বলতে লাগলো। এমকে সবার দিকে নজর দিতে লাগলো, কারো কারো মুখে হাসি লেগে আছে, যেটা এমকে নিজে মুচকি হাসলো, যেটা মাস্কের আড়ালে রয়ে গেল। এই হাসির মানে সে যে কারো বোঝার ক্ষমতা নেই। আপনাদের কথা শেষ হয়েছে কি? আমি এত কথা শুনতে চাচ্ছি না। কিন্তু তুই আমাকে কেন লিড করতে দিবি? এটা তুই ছাড়া আর ভালো কেউ পারবে না। চুপ কর, বাকি কথা পরে হবে। আপনাদের কি মতামত? এমকে কথা শুনে অনেকেই সায় দিল, আবার অনেকে অনেক কথা বলতে লাগলো। এটা দেখে এমকে রেগে দাঁড়িয়ে গেল। রকস্টার সিটির বাদশাহ, দ্য কিলার এমকে। আমি যা বলবো সেটাই হবে, আর একটা কথাও সরতে চায় না। যার সমস্যা সে হাত তুলে দাঁড়ান। এমকে রাগান্বিত কথা শুনে সবাই চুপ হয়ে গেল, আর কোনো কথা বলল না। সবাই জানে এমকে রাগলে নিজেদের ক্ষমতা হারাতে পারে। সবাই আজ থেকে আর্কের কথা মেনে চলবে। তার আদেশ মানে আমার আদেশ। ওকে বস। আরও অনেক কথা বলে এমকে ওর আরকে সেখান থেকে চলে গেল। আর বাকি মাফিয়ারা নিজেদের মধ্যে কথা বলতে লাগলো, আর কেউ কেউ কোলাকুলি করতে লাগলো। এমকে হেলিকপ্টারে গিয়ে রুমের মাঝের দৃশ্য দেখতে হাসলো। তুই হঠাৎ এই সিদ্ধান্ত নিলি কেন? তুই তো জানিস বাদশাদা কিলার কখনো অকারণে সিদ্ধান্ত নেই না। তাই বলে এটা তোর অনুপস্থিতিতে তো অনেক কিছুই হয়ে যেতে পারে। হি হি ঘটিতে দে, যা হবে আমি দেখে নিব, তুই চিন্তা করিস না। ওকে, তোর যেটা ভালো মনে হয়। আর হ্যাঁ, আমি ফোন না করা পর্যন্ত তুই আমার সাথে যোগাযোগ করবি না। আবার কোথায় গুম হতে চাস? এবার খুব প্রিয় একটা জায়গায় যাব। যেখানে যাস না কেন সাবধানে। হা হা, কে আমার ক্ষতি করবে? তোর অনেক শত্রু আছে, তাদের কাছে খবর যেতে সময় লাগবে না। কয়েকজন ছাড়া আমাকে কেউ চেনে না। আশা করি তারা আমার সাথে গাদ্দারি করবে না, আর করলে কিলার তার নিজের কাজ করবে। দুজনের মাঝে অনেক কথা হলো। একসময় বড় বিল্ডিং এর ওপরে হেলিকপ্টার ল্যান্ড করলো। দুজন নেমে নিজেদের গন্তব্যে চলে গেল।
দুবাইয়ের বড় মাফিয়া কিং ড্রাগন তার সাথে কয়েকজন অন্য দেশের মাফিয়া গোল টেবিলে বসে আছে। কি জন্য আমাদের এখানে ডাকা হয়েছে? সবাই তো শুনলে বাচ্চা নিজেকে ছুটি দিয়েছে। তো কি হয়েছে? তার কাজ তো আর থেমে থাকবে না। সেটা না, রকস্টার সিটির বাইরে গেলে তার শক্তি এতটুকু হলেও কমবে। এই সুযোগটাকে আমরা যদি বুঝতে পারছেন আমি কি বলছি। সবই বুঝলাম আমরা, কিন্তু তাকে তো আমরা কেউ চিনি না। চিনতে সময় লাগবে না, চেনার ব্যবস্থা আমি করব। তার আগে আমাদের শক্তি আর টাকা দুটোই বাড়াতে হবে। সেটাও বাচ্চার জন্য বন্ধ হয়ে আছে, কোনো ডিল করতে পারছি না। আজ থেকে শুরু করো। খোঁজ নিয়ে জানতে পারছি এমপি সত্যি কোথাও চলে গেছে। আচ্ছা ঠিক আছে। আর আমেরিকার বর্তমান প্রিন্স যে, তাকে মারতে পারলে আমাদের টাকার পরিমাণ বেড়ে যাবে। আচ্ছা ঠিক আছে, যেভাবে দেখবো। এই দেখো, এইটা প্রিন্সের ছবি, অনেক কষ্টে জোগাড় করেছি। আমাদের সাথে যদি আমেরিকার জোকার কিং যে বাচ্চা চরম শত্রু তাকে যোগ করেন তাহলে খুব ভালো হবে। ভালো চিন্তা, খুব তাড়াতাড়ি আমি তার সাথে দেখা করব আর আমাদের প্ল্যান সম্পর্কে জানাবো। কয়েক দেশের মাফিয়া যারা সবসময় খারাপ কাজ করে খুব মনোযোগ দিয়ে পিক দেখে নিল আর নিজেদের মাঝে ডিল করে নিল, আর বাকি কিছু সিক্রেট কথা বলল যেটা লেখকেরও অজানা রয়ে গেল। বাংলাদেশের সবচেয়ে বড় মাফিয়া কিং এমকে, যার কথায় পুরো দেশ চলে, এমন কোনো খারাপ কাজ নেই যেটা সে করেনি। মেয়ে পাচার করা তার খারাপ কাজের মধ্যে অন্যতম। আজ পর্যন্ত তাকে কেউ দেখেনি। ভালো মানুষের আড়ালে খারাপ কাজ তার দ্বারাই সম্ভব। আজও রাতের অন্ধকারে 200 মেয়ে মালয়েশিয়াতে পাচার করলো। সামনের সপ্তাহে আরো মেয়ে লাগবে, যত তাড়াতাড়ি সম্ভব জোগাড় করে ফেল। চিন্তা করবেন না বস, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। বাংলাদেশে আমাদের কাজ ঠেকানোর মতো কারো সাধ্য নেই। প্রশাসনের সবাই আমাদের পকেটে। হা হা হা, কারো বাপের ক্ষমতা নেই। এই রাস্তায় আসবে, যে আসবে তাকে মেরে বালি চাপা দিয়ে দিব। জি বস। শীতের সকালে শিউলি ফুলের ঘ্রাণ লেখকের মনকে বিমোহিত করে। শীতের দিনে সকালে চায়ের কাপে চুমুক দিয়ে পরিবেশ উপভোগ করা এক দারুণ অনুভূতি। জানালার পাশে দাঁড়িয়ে বাইরের দৃশ্য দেখছে একটি মেয়ে। তার হাত থেকে গরম কফির ধোঁয়া উঠছে, মাঝে মাঝে সুন্দর ঠোঁট দুটো কফির ছোঁয়া লাগছে। সে এক অপরূপ দৃশ্য। জেসিমা, নাস্তা রেডি, তাড়াতাড়ি খেতে আসো। আসছি মা, কফি শেষ করে। আব্বু উঠেছে? হ্যাঁ, তাড়াতাড়ি আয়, তোর আব্বু তোর জন্য অপেক্ষা করছে। একসাথে খেয়ে তোর আব্বু আসলে অফিসে যাবে। আসছি মা। পুরো নাম জেসিকা নূর, জেসি বলে সবাই ডাকে। বাবা জাহাঙ্গীর আলম বাংলাদেশের রাষ্ট্রপতি, মা জায়দা খাতুন, সে একজন গৃহিণী। জেসি কফির কাপটা টেবিলের উপরে রেখে বাইরে ডাইনিং টেবিলে চলে আসলো। গুড মর্নিং মম, ড্যাড। গুড মর্নিং মাই প্রিন্সেস। তাড়াতাড়ি বসে পড়ো, গরম গরম পরোটা সেই স্বাদ। ড্যাড। তিনজনে নাস্তা করতে বসলো। কাজের খালা পাশে দাঁড়িয়ে আছে, কোনো কিছু লাগলে তিনি এনে দেয়। ড্যাড, আমি আর বডিগার্ড দিয়ে ভার্সিটিতে যেতে পারবো না। মামুনি, তুমি তো জানো তোমার বাবার শত্রুর অভাব নেই। তোমার একলা ভার্সিটিতে বাহিরে যাওয়া রিস্ক। মম, আমাকে কেউ চিনবে না, আমি সেই ব্যবস্থা করেই যাব। প্লিজ ড্যাড, মমকে বুঝাও। আচ্ছা, আমার জেসিমা যখন যেতে চাইছে কয়েকদিন যাক। থ্যাংক ইউ ড্যাড। আচ্ছা, তোমরা খেয়ে নিও, আমার শেষ জরুরি কাজে ভানে যেতে হবে। এই কথা বলে জাহাঙ্গীর আলম তাড়াতাড়ি খাবার টেবিল ছেড়ে চলে গেল। আর জেসি মন বেজার করে রইল, কারণ তার বাবা প্রতিদিন এইভাবে খাওয়ার মাঝে উঠে যায়। ঘুম ঘুম চোখে হাই তুলতে তুলতে মাহিমের ঘুম ভাঙলো। পাশে তাকিয়ে দেখলো মারুফ এখনো ঘুমিয়ে আছে। আহা, কি শান্তির ঘুম, দাঁড়া ঘুম পাড়াচ্ছি। এই কথা বলে আমি মারুফের মাজার উপরে কিক মারলাম, সাথে সাথে মারুফ খাট থেকে নিচে পড়ে গেল। ওরে মারে, আমার কোমর গেল। কোন শালা রে? তোর শালা না, আমি তোর দুলাভাই। হুর, কত স্বাদের ঘুম পাড়তেছিলাম আর তুই ঘুম ভাঙিয়ে দিলি। কত সকাল হয়েছে দেখেছিস? খিদে লাগছে? মাহিম উঠে হাত মুখ ধুয়ে নিল। মারুফও সেটাই করলো।
মাহিম আর মারুফের দেখা হয়েছে কিছুদিন আগে। দেখা অপ্রত্যাশিতভাবেই হয়েছিল রাতের অন্ধকারে। ঘটনা হলো, টিউশনি করে মারুফ বাসায় ফিরছিল, তখন কিছু ছিনতাইকারী মারুফকে ধরে। এমন সময় মাহিম তাকে সাহায্য করে। তারপর এইভাবে কথা বলতে বলতে তাদের পরিচয় হয়ে যায়। আর মাহিম যেহেতু ঢাকা শহরে নতুন, থাকার জায়গা নেই, তাই মারুফ তাকে সঙ্গে করে নিয়ে আসছে। চল দোকান গিয়ে চা রুটি খাই, তারপর তোকে আবার আমার রেস্টুরেন্টে নিয়ে যেতে হবে। রেস্টুরেন্টে কেন? আরে ভাই, আমি যা ইনকাম করি এটা দিয়ে আমার চলে না, তোকে কিভাবে টানবো বল? তাই আমি যেখানে কাজ করি তোর কথা সেখানে বলছি। ও আচ্ছা, ঠিক আছে। আর ওইখানে থেকে সময় করে ভার্সিটিতে ক্লাস করবি। ওকে ব্রো। মাহিম আর মারুফ দুইজন মিলে বাড়ির পাশের একটা চায়ের দোকান থেকে চা আর বিস্কুট খেলো। গরিবের সেটাই সকালের খাবার। মা, আমি ভার্সিটিতে যাচ্ছি। ঠিক আছে। এইটা বলে জাবেদা নিজের মেয়ের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। তুই হঠাৎ বোরখা পরলি যে? বোরকা পরলে আমাকে কেউ চিনবে না, আর বিপদের ভয় নেই। ও আচ্ছা, ভার্সিটিতে যে সাবধানে থাকিস আর তোর ভাইকে খোঁজার চেষ্টা করিস। ছেলেটা যে ক্ষোভে রাগ কমিয়ে বাসায় আসবে। হুম। জেসি বাসা থেকে বেরিয়ে গেল, সাথে গার্ড আসতে চেয়েছিল কিন্তু মানা করে দেয়। মারুফ রেস্টুরেন্টের ম্যানেজারকে বলল, স্যারের কথা আপনাকে বলেছিলাম। কাজ ঠিক মতো করতে পারবি তো? জি ইনশাল্লাহ, ভালো করে কাজ করার চেষ্টা করব। মারুফ, তোমার বন্ধুকে সব কাজ বুঝিয়ে দিও। আর বেতন কেমন কি সেটা জানে তো? জি স্যার। গুড। একটুখানি ভুল হলে কিন্তু। সেটা নিয়ে চিন্তা করবেন না। ম্যানেজার সেখান থেকে চলে গেল। বন্ধু, তোর ম্যানেজার তো খুব খিটখিটে মনে হচ্ছে। সেটা আর বলতে, কথা না বলে তাড়াতাড়ি পোশাকগুলো পরে কাজে লেগে পড়। আচ্ছা। আমেরিকার জোকার কিং আর দুবাইয়ের ড্রাগন কিং মুখোমুখি বসে আছে। দুইজন দুই দেশের মাফিয়া কিং, শুধু মাফিয়া কিং নয়, টপ মাফিয়া কিং। তো হঠাৎ দুবাইয়ের মাফিয়া কিং আমেরিকায় আমার কাছে? আসলাম একটু দরকারে। কি দরকার বলে ফেলুন। আপনি তো জানেন বাসার জন্য আমাদের বিজনেস হচ্ছে না বললেই চলে। সেটা আবার নতুন কি? আজ 2 বছর ধরে এমন হচ্ছে। আমরা একটা প্ল্যান করেছি, আপনি থাকলেই হয়তো সেটা এগিয়ে নেওয়া ভালো হবে। বলো কি প্ল্যান? তারপর দুবাইয়ের মাফিয়া সাগর সব প্ল্যান করলো, যেটা শুনে জোকার কিং শফির মুখে হাসি ফুটে উঠল। কি হতে চলেছে ভবিষ্যতে বলা মুশকিল, কারণ এক একজন এক এক নীল নকশা তৈরি করেছে। দুই বন্ধু রেস্টুরেন্ট থেকে কাজ শেষ করে বাসায় ফিরেছে। আজ তাদের ফুল ডিউটি ছিল। মারুফ রাতের জন্য বাজার করে নিল। আচ্ছা মাহিম, তুই আগে কোথায় থাকতিস? আমি থাকতাম। হ্যাঁ, থাকতিস কোথায়? যশোরে ছোট একটা গ্রামে, পরিবারের কেউ নেই। তোরে তো আগেই বলছে। আরে মন খারাপ করিস না, আমি আছি তো। তোর পরিবারের কে কে আছে? আছে মা, বাবার ছোট বোন। বাসায় চলে আসছি। তুই রান্না করতে পারিস তো? পারি, টুকটাক। ঠিক আছে, তুই তরকারি কাট, আমি তত সময় গোসল করে আসি। ঠিক আছে। রাতের অন্ধকারে ফাঁকা রাস্তায় বসে আছে কয়েকটি ছেলে। মদ পান করে নেশা করে আছে আর মাতলামি করছে। সেই রাস্তা দিয়ে টিউশনি করিয়ে বাসায় ফিরছিল জান্নাত নামের একটা মেয়ে। কিন্তু ফাঁকা জায়গায় আসতে তার চোখে নেশাগ্রস্ত ছেলেগুলো দেখা মিলল। জান্নাত কিছুটা ভয় পেল, তবুও এক পাশ দিয়ে চলে যেতে চাইলো, কিন্তু ছেলেগুলো তার পথ আটকে ধরলো। কি গো সুন্দরী, এত রাতে কই থেকে ফেরা হচ্ছে? টিউশনি করিয়ে ফিরছি ভাইয়া। কত কষ্ট তোমার, কিন্তু তুমি চাইলেই সুন্দর চেহারা দিয়ে ঘন্টায় অনেক টাকা ইনকাম করতে পারো। জি ভাইয়া, আমি অমন মেয়ে না। রাস্তা ছাড়ুন, বাসায় যাব। সেটা তো হচ্ছে না। আমরা থাকতে আমাদের বোনকে এত কষ্ট করতে দিই কি করে বলো? চলো একটু মস্তি করি। জান্নাতের হাত ধরে ছেলেগুলো টানাটানি করতে লাগলো। তখন সেখানে একটি ছেলে আসলো, যাকে দেখে বাকি ছেলেগুলো থেমে গেল। জান্নাত ভাবলো হয়তো সে বেঁচে গেছে, কিন্তু না। কিরে, এত টানাটানি করছিস কেন? মালটাকে তাড়াতাড়ি গাড়িতে তোল, বস অনেক রেগে আছে। প্লিজ আমাকে ছেড়ে দিন, আমার মা আমার জন্য বাড়িতে অপেক্ষা করছে। বললে শোনা, তোমাকে একেবারে পাচার করে ছাড়া হবে সোজা কোরিয়াতে। এটা শুনে জান্নাত হাউমাউ করে কান্না শুরু করলো। ছেলেটি বিরক্ত হয়ে জান্নাতের শরীরে ড্রাগ পুশ করলো। কিছু সময়ের মাঝে জান্নাত ঝলে পড়লো। তারপর জান্নাতকে নিয়ে চলে গেল। ভার্সিটির প্রথম দিন এসেই যে র্যাগের শিকার হতে হবে সেটা জেসি জানতো না।
নর্মাল পোশাকে আসছে, এই জন্য তাকে র্যাগের শিকার হতে হচ্ছে। আর যদি ভিআইপি ভাবে গাড়ি নিয়ে আসতো তাহলে এই রকম বিপদে পড়তে হতো না তাকে। জেসি ভার্সিটিতে আসা মাত্রই এক মেয়ের সাথে ধাক্কা খায়। মেয়েটি ছিল ভার্সিটির সভাপতি শেখ আতাউর রহমানের মেয়ে, রূপে সবার টপ আর অহংকারী মেজাজের। মানুষ বলতে কাউকে মনেই করে না, ছোট হোক আর বড় হোক তাকে র্যাগ করবেই। জেসি রিকশায় ভাড়া মিটিয়ে দিয়ে কেবলই ভার্সিটির গেটে পেরিয়েছে অমনি মেধার সাথে ধাক্কা খায়। মেধা সেখানেই পড়ে যায়। কোন হারামি আমাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয়? সরি আমি খেয়াল করি নাই আপু। এটা বলে জেসি হাত বাড়িয়ে দিল, কিন্তু মেধা হাত না ধরে নিচে উঠে পোশাক ঝেড়ে নিল। সরি আপু, আমি খেয়াল করিনি। রাখ তো সরি। এটা বলে জেসির গালে থাপ্পড় বসিয়ে দিল। ছোট লোক কোথাকার, দেখে শুনে চলতে পারিস না? চোখ কি কপালে তুলে হাঁটিস? আসলে আপু। রাখ তোর আপু, তোর জন্য আমার এত টাকা দামের পোশাক নষ্ট হলো, কিনে কি তোর বাপ দিবে? আপু সরি বলছি তো, তাও বাপ তুলছেন কেন? যতই হোক রাষ্ট্রপতির মেয়ে একটু তো তেজ থাকবেই জেসির, কিন্তু জেসি নিজেকে সংযত রেখেছে, কারণ পরিচয় বের হলে তার সাধারণভাবে চলা হবে না। দুঃখিত আপু, আমি আসি, ক্লাস আছে কি আমার? তোকে দেখে নিব, সামনে যা। জেসি কিছু বুঝলো না, তাই নিজের মতো করে হাঁটা ধরলো। এদিকে মেধা তার বন্ধুদের ফোন করলো। হ্যাঁ মেধা বল। সামনে লাল বোরখা পরে ওই মেয়ে যাচ্ছে, তাকে ধর। ঠিক আছে। মেধা ফোন রেখে একটু দরকারের জন্য বাইরে আসলো। জেসি সরল মনে এগিয়ে যেতে লাগলো, কিন্তু কয়েকটি ছেলে আর মেয়ে তাকে ডেকে দিল। এই লাল বোকরা এই দিকে আয়। জেসি চারপাশে তাকিয়ে দেখলো তাকে ডেকেছে কি। জেসি হাত দিয়ে নিজেকে ইশারা করলো। হ্যাঁ তোকে ডাকছি। জেসি সেই ছেলে মেয়ের কাছে গেল। জি ভাইয়া, আর আপুরা বলেন। দেখে তো মনে হচ্ছে নতুন বড়দের সালাম দিতে হয়, জানো না? আসসালামু আলাইকুম। এখন সালাম দিয়ে কি হবে? ভুল যখন করেছো শাস্তি পেতেই হবে। জজ জি, পরের বার থেকে আর হবে না। সেটা বললে হবে না সুন্দরী। কি করতে হবে আপু? আজ প্রথম, তাই মাফ করে দিন। মেধা এসে বলল, কি রে মুরগিটাকে ধরছিস? জেসি পাশে তাকিয়ে দেখলো একটু আগে ধাক্কা লেগেছে সেই মেয়েটি তার সামনে এসে দাঁড়ালো। ধরছি। আচ্ছা বলতো কি শাস্তি দেওয়া যায়? তোর মুরগি তুই বল। ও আমাকে ধাক্কা দিয়েছে, তাহলে তো কঠিন শাস্তি পেতেই হবে। জেসি ভয় পেতে লাগলো। আগে অনেক গল্পে পড়েছে যে ভার্সিটিতে প্রথম দিন র্যাগ দেয়, তার সাথে এমন কিছু হতে যাচ্ছে ভালো করেই বুঝতে পারছে। ভার্সিটিতে এখন যে প্রথম ছেলে গেটে প্রবেশ করবে তাকে তুই চুমু খাবি? প্লিজ আপু, এটা বাদে দিন। বেশি বললে কিন্তু কিস করতে হবে। না না আপু, আজকের মতন ছেড়ে দিন। মেহেদা, তার থেকে মুরগিটাকে আমাকে কিস করতে বল। তোর রিচি এত খারাপ জানতাম না, ছোট লোকের কিস খেতে চাস? আরে মেহেদা, ছোট লোকদের ব্যবহার করতে হয়। এরই মাঝে একটা কম দামি পোশাক পরে খ্যাতবারা চলে গুটি গুটি পায়ে ভার্সিটিতে প্রবেশ করলো। মেহেদা, ওই দেখ একটা মুরগ আসছে। হ্যাঁ রে, ওই ছেলেটাকে গিয়ে চুমু খাবি, তারপর কোনো কথা ছাড়া সেখান থেকে চলে যাবি? মেধার কথা শুনে জেসির খুব রাগ হতে লাগলো। জেসি গেটের দিকে তাকিয়ে দেখলো সাধারণ পোশাক পরে একটি ছেলে প্রবেশ করছে। আপু, আজকের মতো মাফ করে দিন। যাবি নাকি? বেশি শাস্তি দেব। ছেলেটি জেসিদের একটু দূরে ছিল। তখন জেসি দেখতে পারলো কে আসছে। ছেলেটিকে দেখে জেসি কান ভাবনা চিন্তা ছাড়াই তড়িৎ গতিতে এগিয়ে গিয়ে বামগালে চুমু খেয়ে সেখান থেকে দৌড়। একটু সময়ের মাঝে কি হয়ে গেল কেউ বুঝতে পারলো না। ছেলেটি মানে মাহিম যে ভার্সিটিতে আজ প্রথম দিন আসছে আর আসতেই এমন কাজ হবে সেটা ভাবতে পারিনি। গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে আর মেয়েটি চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। মারুফ আর মাহিম একসাথে ভার্সিটিতে আসছে, কিন্তু মারুফ পাশে একটু দোকানে যাবে বলে মাহিমকে আগে যেতে বলল, আর এসেই এই অবস্থা, মানে সরাসরি কেস। যাক ভালো, ভার্সিটি নাকি অন্য কিছু। তরিং গতিতে এইসব কি হয়ে গেল? মেয়েটি কি পাগল নাকি মেন্টাল? কিছু সময় বাদে মারুফ এসে দেখলো মাহিম গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। কি রে, এখানে সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস কেন? এমনি তোর জন্য অপেক্ষা করছিলাম। তাই নাকি অন্য কিছু? দূর বাদে, তাড়াতাড়ি চল। ওকে। তারপর দুজনে মিলে ভর্তি হওয়ার জন্য ডিপার্টমেন্টের হেডের কাছে আসলো।
মাহিম তুই ভিতরে যা, আমি বাইরে দাঁড়িয়ে আছি। আচ্ছা ঠিক আছে, এইখানেই থাকবি কিন্তু। ওকে। মে আই কামিং স্যার? ইয়েস, কামিন। মাহিম স্যারের অনুমতি নিয়ে রুমে প্রবেশ করলো। তারপর স্যারকে সালাম দিয়ে কাগজগুলো স্যারের টেবিলে রাখলো। স্যার আমার ভর্তি কাগজ। দেখছি। স্যার তারপর সব কাগজ দেখতে লাগলো। তো হঠাৎ ভালো বিশ্ববিদ্যালয় থেকে এইখানে আসার কারণ? স্যার আমি নিজের সম্পর্কে কিছু বলতে চাচ্ছি না। বাহ, তোমার জন্য যে সুপারিশ করেছে তার কথা মতো মিলে যাচ্ছে। যাই হোক, তোমাকে ভর্তি করিয়ে নিলাম, কোনো সমস্যা হলে বলবে। অবশ্যই স্যার। মাহিম খুব সহজেই ভর্তি হয়ে গেল, কারণ না হয় অজানা রয়ে গেল। মাহিম স্যারের কেবিন থেকে বেরিয়ে এসে দেখলো মারুফ খুব নজর দিয়ে কিছু দেখছে, তাই হালকা করে ধাক্কা দিল। কে কি দেখছিস? কিছু না, তোর ভর্তি হয়ে গেছে? হ্যাঁ। তাহলে ক্লাসে চল। মাহিমের মতো মারুফও কথাটি ঘুরিয়ে নিল। মাহিম মারুফের সাথে ক্লাসরুমে প্রবেশ করার সাথে সাথে সবাই হাসাহাসি শুরু করে দিল। মাহিম এটা দেখেও অবাক, কিন্তু মারুফ একদম স্বাভাবিক আছে। কিরে ওরা সবাই হাসছে কেন? কেন হাসছে সেটা একটু পর বুঝতে পারবি। মাহিম আর মারুফ শেষের বেঞ্চে বসে পড়লো। এর মাঝে অনেকে অনেক কথা বলল। দেখ দেখ, এক ছোট লোকের সাথে আরেক ছোট লোক আসছে। আরে বুঝিস না, ছোট লোকের সাথেই বন্ধুত্ব করে। এর মাঝে একজন মারুফকে জিজ্ঞেসই করে ফেলল, কি রে ওয়েটার, এটা কি তোর কোনো ওয়েটার বন্ধু যাকে তুই ধরে আনছিস? মাহিম কথাটি শুনে এদিক সেদিকে তাকালো। সুন্দর একটা মেয়ে, দেখতে অনেক স্মার্ট কিন্তু অনেক অহংকারী। মেয়েটির কথা শুনে আরেকজন বলল, একদমই ঠিক বলেছিস মেধা, আমারও তাই মনে হচ্ছে। দুজনেরই কথা শুনে সবাই জোরে হেসে দিল। মাহিম এত সময় বুঝলো কেন তারা ক্লাসে আসলে সবাই হাসাহাসি করছিল। মাহিমের মুখে বেজার হয়ে গেল। মন খারাপ করিস না, এদের কথা কানে নিবি না, সব অভ্যাস হয়ে যাবে। মাহিমের মুখ বেজার হয়ে গেল। হাসি ঠাট্টা ক্লাসে স্যার প্রবেশ করলো, তা দেখে সবাই চুপ হয়ে গেল। জোকার কিং, এখন বলেন একে মারার সুপারি কারে দিব? আমার কাছে সবচেয়ে ইন্টেলিজেন্ট কন্ট্যাক্ট কিলার আছে, যাকে সবাই এক নামে চিনে, রাফু। ক্লাসে স্যার প্রবেশ করার সাথে সাথেই সবাই চুপ হয়ে কেন, সবার মাঝে নীরবতা। আজ তোমাদের এইখানে একজন নতুন ভর্তি হয়েছে, কে সে? দাঁড়াও। স্যারের কথা শুনে মাহিম উঠে দাঁড়ালো। স্যার আমি। মাহিমের দিকে স্যার কেমন করে যেন তাকালো। তুমি এই শেষ বর্ষে কিভাবে ভর্তি হলে বুঝলাম না, আর যখন ভর্তি হয়েছো ভালো করে পড়াশোনা করবে। তোমার নাম কি? স্যার আমার নাম মাহিব, আর বাসা এই ভার্সিটি থেকে একটু দূরে। ঠিক আছে, বসো। স্যার ক্লাসের ফাঁকে সবাইকে একটা প্রশ্ন করলো। আচ্ছা বলো তো, মানুষ কখন সব থেকে অসহায় হয়ে যায়? স্যারের কথা শুনে অনেকেই অনেক রকম কথা বলতে লাগলো নিজেদের মাঝে গুনগুন না করে আমাকে বল। একজন দাঁড়িয়ে বলল, স্যার মানুষ যখন গরিব হয়ে জন্ম নেয়। না। আরেকজন বলল, স্যার মানুষ যখন নিজের পছন্দের জিনিস অন্যজনের হাতে দেখে। কিছুটা হয়েছে, বসো। মেধা তুমি দাঁড়াও, কি পারবে তো? জি স্যার। বলো। স্যার মানুষ তখনই অসহায় হয় যখন তার কাছে কোনো টাকা থাকে না, শূন্য পকেটে ঘুরে। গুড, আর কেউ বলবে? মেধারটা কাছাকাছি হয়েছে। সবার পেছন থেকে মাহিম হাত তুললো। হ্যাঁ মাহিম বল। স্যার টাকা থেকে মানুষের বড় অসহায় হলো দুর্বলতা। দুর্বলতা সম্পর্কে একজন জানতে পারলে তাকে হেরস্ত করতে সময় লাগে না, এর সামনে কোনো অসহায়ত্ব বিদ্যমান। মাহিমের কথা শুনে স্যার ব্যথিত কেউ বুঝলো না। অনেক সুন্দর বলেছো, বসো। মাহিম স্যারের কথা শুনে বসে পড়লো। বাহ, তুই তো দারুণ বললি। সব ক্লাস করে মারুফ আর মাহিম ক্লাস থেকে বেরোতে ছিল, তখনই মেধা তাদের সামনে আসলো। নতুন এসে বেশি উড়িস না, তাহলে ডানা ছেটে দেব। আমার সাথে লাগতে আসিস না। যথারীতি প্লেট দিয়ে মেধার সামনে হেঁটে চলে গেল। মাহিম কিছুই বুঝলো না। এটা কি হলো মারুফ? কোনটা? এই যে আমি তার পথে আসছি মানে। আরে তুই ওর থেকে পড়া ভালো বলছিস, প্রায় ক্লাসে তার সহ্য হচ্ছে না। ও আচ্ছা। মাথা কামাস না, চল। দুজনে ভার্সিটি থেকে বেরিয়ে গেল। রাতের অন্ধকারে সমুদ্র বন্দরে ঘটে চলেছে অনৈতিক কারবার, ঠেকানোর মতো কেউ নেই। তাছাড়া কাজগুলো হয় রাতের অন্ধকারে। অনেকগুলো লোক ট্রাক থেকে মেয়ে নামিয়ে জাহাজে তুলছে। সব মেয়েগুলো যুবতী, অল্প বয়সের। দলের লিডার নিলয় সবাইকে তাড়াতাড়ি করতে বলছে।
এই চালানটি যেতে পারলেই সে আরও কোটিপতি হয়ে যাবে। তাড়াতাড়ি কাজ সার, আর একটা মেয়ের কম ছিল, সেটার কি হলো? বস, সোহান ভাই গেছে তো? গিয়ে কি মরে গেছে যে? এখনো আসলো না? তাড়াতাড়ি ফোন করে দেখ কত দূর। ঠিক আছে বস। লোকটি ফোন বের করে কল করতে যাবে তখনই সেখানে সোহানের গাড়ি এসে থামলো। কিরে, একটা আনতে এত সময় লাগে? আর বলেন না বস, আর হারামিগুলোর জন্য লেট হলো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি ওইটাকেই তোল। ওকে। সোহান জান্নাতকে গাড়ি থেকে নামিয়ে ট্রাকে তুলে দিল। জান্নাত নামের মেয়েটি ড্রাগসের নেশায় বুঝতেই পারল না তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। কিছু সময় পর জাহাজগুলো ছেড়ে দিল। নিলয় নিজের কাজ হাসিল করে সেখান থেকে চলে আসলো। পাশে অন্ধকার থেকে একজন ক্যামেরা হাতে করে বেরিয়ে আসলো। আহা, নিলয় ওরফে এনকে, তোর বিনাশ খুব তাড়াতাড়ি। আমার বস বাংলাদেশে চলে এসেছে, এখন শুধু তার অ্যাকশনের সময়ের অপেক্ষা। লোকটির কথা বলে সেখান থেকে চলে গেল। ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলছে জুকার কিং আর ড্রাগন গ্যাংয়ের লিডার। দুজনে কাউকে মারা নিয়ে কথা বলছে। জুকার কিং, তার খোঁজ পেয়েছি। কিভাবে? গোপন সূত্রে জানতে পেরেছি। ও আচ্ছা, তাহলে কাকে দিয়ে মারতে চাও? বেস্ট কন্ট্যাক্ট কিলার আছে আমার খোঁজে, যদি তুমি চাও তাহলে। নাম কি তার? আন্ডারওয়ার্ল্ডের সবাই তাকে এক নামে চিনে। রাফের কথা বলছো? একদম কারেক্ট, খুব জলদি বুঝে গেলে। আচ্ছা, সমস্যা নেই, তাকে দেওয়া যায় কি বলো? টাকার বিষয়ে চিন্তা করতে হবে না। ওকে, কয়েকদিনের মাঝে কাজ করা চাই। হয়ে যাবে। জেসি নিজের রুমে শুয়ে আছে। আজ তাকে দেখে মনে হচ্ছে সে খুব খুশি। বিছানার উপর বসে মুচকি মুচকি হাসছে। কি হলো, আজ আমার মেয়েটা এত হাসছে কেন? জাবেদা নিজের মেয়েকে ডাকতে এসে দেখে জেসি অনেক সময় থেকে হাসছে। জেসি মায়ের কথা শুনে তড়িৎ করে উঠে বসলো। কই মা? আমি তো দেখছি ভার্সিটির থেকে আসার পর দেখছি এসেই যাচ্ছ। কিছু কি হয়েছে? অনেক কিছু হয়েছে মা। কি হয়েছে জানতে পারি? মা আর বলো না, আমি তার দেখা পেয়েছি। জেসি এটা বলে নিজের মায়ের গলা জড়িয়ে ধরলো। কার দেখা পেলে শুনি? ওই যে মা, সেই ছেলের। ওয়াও, তাই নাকি? কোথায়? ভার্সিটিতে। কবে দেখা করাবি শুনি? মানে বাসায় নিয়ে আসবে? আরে মা, আজ কেবল তার সাথে দেখা হলো, নাম শুনি তার বিষয়ে খোঁজ খবর নিই, তারপর যদি হয়। এইটুকু বলে জেসি লজ্জা পেল। আরে আমার মেয়ে কি লজ্জা! থাক, আর লজ্জা পেতে হবে না। এখন তার চিন্তা বাদ রেখে খেতে আসো। ঠিক আছে মা। মারুফ আর মাহিম খাওয়া দাওয়া করে রাতে হাঁটতে বের হয়েছে। দুজন বিভিন্ন ধরনের গল্প করছে। এর মাঝে তাদেরকে চারপাশ থেকে কিছু লোক ঘিরে ধরলো। তোদের কাছে যা আছে সব বের করে দে। মাহিম ভীত হয়ে বলল, আমাদের কাছে কিছু নেই, আমরা ছাত্র, আপনাদের দেওয়ার মতো কিছু নেই। হা হা হা, আমাদের বোকা ভাবিস না, যা আছে সব বের কর, না হলে এই ছুরি দেখছিস পেট ফুটো করে দেব। দেখ, ভালো ভালোই বলছি, চলে যা, নাহলে তোদের খবর করে ছাড়বো। মারুফ একটু তেজি স্বরেই বলল। মাহিম সাথে সাথে মারুফের হাত চেপে ধরলো। ভাই যা আছে দিয়ে দে, না হলে ওরা আমাদের মেরে দিবে। আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। মাহিমের কথা শুনে ডাকাতগুলো হাসতে লাগলো। মারুফ মাহিমকে আশ্বাস দিল, চিন্তা করিস না, এই সব অভ্যাস হয়ে গেছে। নিজেকে দুর্বল ভাবলে এরা আরো জেকে বসবে। সব সময় প্রতিবাদ করার চেষ্টা করবি। কিন্তু ওদের কাছে তো ছুরি আছে। গাধা, দেখতে থাক। মারুফ ওদের সাথে হাতাহাতি শুরু করে দিল। ডাকাতগুলো প্রফেশনাল নয়, তাই মারুফ খুব সহজেই তাদের সাথে ফাইট করতে পারছে। মারুফ মাহিমের ডাক শুনে মারুফ পেছনে তাকিয়ে দেখলো মাহিমের হাত থেকে গলগল করে রক্ত পড়ছে। মাহিম হাত ধরে দাঁড়িয়ে আছে পাশে একটা ডাকাত। মারুফ বুঝতে গেল ডাকাতই তাকে ছুরি মারতে আসছিল, আর মাহিম সামনে চলে আসায় তার হাতে লাগছে। মারুফ সব কয়টারে উড়াধুরা মারলো। তোকে মারামারির মাঝে কে আসতে বলেছে? আসছিলাম নাকি, কিন্তু তোরে তো ছুরি মারতে গিয়েছিল। তো আমি ঠিক ম্যানেজ করে নিতাম। হয়েছে, এইসব ঝামেলা আমার একদম ভালো লাগে না, সব দিয়ে দিলেই তো হতো। বেশি কথা বলিস না, রক্ত পড়ছে, শক্ত করে ধর। সামনে একটা ফার্মেসি আছে, তাড়াতাড়ি চল, ড্রেসিং করিয়ে দি। আরে লাগবে না, বাসায় গিয়ে কাপড় বদলে হবে। বেশি কথা বলিস না তো।
মারুফ জোর করে মাহিমকে ফার্মাসিতে নিয়ে গিয়ে ড্রেসিং করিয়ে নিল আর কিছু মেডিসিন কিনলো। ফোন কানে নিয়ে নিলয় দাঁড়িয়ে আছে বেলকনিতে। তখনই তার ফোনে একটা কল আসে। ফোনের ওই পাশের কথা শুনে নিলয়ের প্রচন্ড রাগ হয়, সাথে সাথে ফোনটি ছুঁড়ে মারে দেওয়ালের সাথে। না। বেলকনিতে দাঁড়িয়ে কফির মগ হাতে নিয়ে সিগারেট টানছে নিলয়। আজ সে খুব ফুরফুরে মেজাজের সাথে, কারণ অনেক টাকার ডিল সে সম্পন্ন করেছে। এখন শুধু পৌঁছানোর অপেক্ষায়। খুব তাড়াতাড়ি আমার স্বপ্ন পূরণ হবে, সেই দিন আসতে আমাকে কেউ ঠেকাতে পারবে না, শুধু সময়ের অপেক্ষায়। নিলয় নিজের মনে অনেক কিছু ভাবতেছিল আর মাঝে মাঝে সিগারেটকে কফি খাচ্ছিল। হঠাৎ টেবিলের ওপর তার ফোন বেজে উঠলো। হাতে নিয়ে দেখলো সোহান ফোন করেছে। এই সময় ফোন করাতে নিলয় বিরক্ত বোধ করলো, তবু দরকারি হয়তো সেই জন্য ফোন রিসিভ করলো। হ্যালো বস, সর্বনাশ হয়ে গেছে। সোহানের কণ্ঠে ভয়। কি হয়েছে সেটা বল। বস, নদীর মাঝে থেকে 5টা জাহাজ গায়েব হয়ে গেছে। কি? কিন্তু কিভাবে? জানি না বস, তাদের সাথে যোগাযোগ ছিলাম, হঠাৎ চারপাশে থেকে বাকি জাহাজের শব্দ বন্ধ হয়ে গেল আর একটা কণ্ঠ শোনা গেল, মানে ভয়েস। কি? তাড়াতাড়ি সেন্ড কর, আর এখনই জাহাজ নিয়ে নদীর মাঝে গিয়ে খোঁজ কর। ওকে। সোহান ফোন কেটে দিয়ে অপেক্ষা করতে লাগলো। ভয়েসটি শুনতে নিলয়ের চোখ বড় বড় হয়ে গেল। লিওন আরাবকে এমকে খুব তাড়াতাড়ি ভালো হয়ে যা, না হলে তোর পতন হবে। আর ছোট মাছ হয়ে বড় স্বপ্ন দেখিস না, আজ শুধু টেলাই দেখাইলাম। নিলয় ভয়েস শুনে প্রচন্ড রেগে গেল, সাথে সাথেই নিজের ফোন ছুঁড়ে মারলো দেওয়ালের সাথে, আর ফোন ভেঙে চুরমার হয়ে গেল। নিলয় চিৎকার করে বলল, না, এটা হতে পারে না। সে কোনোভাবেই আমার কাজ সম্পর্কে জানতে পারে না, আর যদি জেনে যায় খুব তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। নিলয় এইগুলো বলে বেলকনি থেকে রেগে হন হন করতে করতে চলে গেল। মাহিম অনেকবার করতে গিয়েছে রান্না, কিন্তু মারুফ নিষেধ করেছে। খাওয়া দাওয়া শেষ করে মারুফ বের হলো, সাথে মাহিমও। কিন্তু দরজার কাছে এসে মারুফ মাহিমের দিকে তাকালো। কি হলো? তুই কোথায় আসছিস? কেন, তুই যেখানে যাচ্ছিস? তোর রেস্টুরেন্টে যাওয়া লাগবে না, কারণ তোর হাতে ইনজুরি। আরে এটা ব্যাপার না, তাছাড়া গতকাল কাজে গেলাম, আর কাজ যদি বন্ধ দেই তাহলে কাজে নেবে না। কাজে নিবে কি না নিবে সেটা আমি দেখে নেব, তুই বাসায় রেস্ট কর। এমনভাবে বলছিস যে রেস্টুরেন্ট মালিক তুই? আরে গাধা, আমি তো তরে চাকরিটা পাইয়ে দিলাম। তাছাড়া ওনার সাথে আমার অনেক আগে থেকেই পরিচিত। কিন্তু? কোনো কিন্তু নয় মাহিম, আমি যেটা বললাম সেটাই কর, না হলে দরজা মেরে চলে যাব। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি থাকছি। তাছাড়া আজ ভার্সিটিতে যাচ্ছি না। সাবধানে থাকিস। মাহিমের থেকে বিদায় নিয়ে মারুফ চলে গেল, আর মাহিম রুমের মাঝে গিয়ে নিজের ফোনে গেম খেলতে লাগলো। আপনারা আবার ফ্রি ফায়ারের কথা মনে করবেন না, মাহিমের একদম নর্মাল লেভেলের বাটন ফোন, আর সে সাপ গেম খেলতেছিল। আজ একই পোশাকে জেসি ভার্সিটিতে আসছে। ভীতু হয়ে ভার্সিটিতে প্রবেশ করলো, চুপি চুপি সামনের দিকে যাচ্ছে, কারণ গতকালের মতো সে সমস্যাতে পড়তে চাইছে না। গতকালের মুহূর্তে তার মনে পড়লে এখনো বুক কেঁপে উঠছে। জেসি গতকাল জায়গার দিক তাকিয়ে দেখলো মেধা আর তার বান্ধবী রানী। এই জন্য বড় একটা নিঃশ্বাস ফেলে জোর পায়ে সামনের দিকে গেল। পুরো ভার্সিটিতে একজনের খোঁজ চলছে, জেসির চোখ, কিন্তু সেই কাঙ্ক্ষিত ব্যক্তিটারে সে পাচ্ছে না। অবশেষে সে একটা গাছের নিচে বসে পড়ল। আবারও? আমি কি তোমাকে দেখে সেরে হারিয়ে ফেললাম? গত 2 বছর প্রতিটা রাত তোমাকে ভেবে কাটিয়েছি। গতকাল তোমাকে দেখে অনেক খুশি হয়েছিলাম, কিন্তু যেটা ভেবেছিলাম সেটা যদি না হয় তাহলে? এটা ভেবেই জেসির চোখ জলে ভরে আসলো। তখনই কেউ তার সামনে পানির বোতল এগিয়ে দিল। জেসি সামনে তাকিয়ে দেখলো একটি মেয়ে খুব নর্মাল পোশাকে। অনেক সময় থেকে দেখলাম তুমি কাউকে খুঁজছো, পরে না পেয়ে এখানে বসে পড়লে, আর দেখেও মনে হচ্ছে খুব টেনশনে আছো। ধন্যবাদ। জেসি পানির বোতল নিয়ে কিছুটা খেলো। আমি কি তোমার পাশে বসতে পারি? অবশ্যই। মেয়েটা জেসির পাশে বসলো। হাই, আমি মিলি। তুমি? আমি জেসি। আচ্ছা, কি খুঁজছিলে তুমি, জানতে পারি কি? কাল পরিচিত একজনকে দেখলাম, কিন্তু আজ তাকে দেখছি না, তাই তারে খুঁজলাম। আরে এত বড় ভার্সিটিতে তাকে কোথায় খুঁজবে? তার থেকে তার নাম আর ছবি দাও, তাহলে জলদি খুঁজে পাবে। আরে তার কোনো দরকার হবে না, দেখা হয়ে যাবে গতকাল যেমন হয়েছিল। আচ্ছা, আমরা কি বন্ধু হতে পারি? ঠিক আছে। আজ ক্লাস করবি না? ভালো লাগছে না, আর হ্যাঁ তুই করে কিন্তু বলবি। ওকে দোস্ত।
জেসি যদিও মিলির সাথে কথা বলতেছিল, কিন্তু তার মন অন্য জায়গায় পড়েছিল, সেটা মিলি খুব ভালো করে বুঝতে পারলো। আচ্ছা জেসি, তোর মোবাইল নাম্বার দে। নাম্বার তুলে মিলি জেসিকে কল দিল। এটা আমার নাম্বার, সেভ করে রাখ। আর তোকে দেখে মনে হচ্ছে খুব চিন্তিত, তাই বাসায় গিয়ে রেস্ট নে। আচ্ছা ঠিক আছে, বাই, কাল দেখা হবে। জেসি ভার্সিটি থেকে বেরিয়ে নিজের বাসায় চলে আসলো। বাসায় ঢুকে নিজের মায়ের সামনে পড়লো। কি হয়েছে আমার মামুনি, মন খারাপ কেন? এমনি মম। এমনই তো হওয়ার কথা নয়, নিশ্চয় তার সাথে দেখা হয়নি। মম। আচ্ছা মন খারাপ করতে হবে না, ফ্রেশ হয়ে আয়, খেয়ে নে, তারপর বিকেলে বাহিরে থেকে ঘুরে আসবে। ভালো লাগছে না মম। আরে মেয়ে বলে কি, দেখ পুরো কথা শোন। কি? ওই ছেলে নিশ্চয় ঢাকাতেই আছে, তাই তুই বাহিরে ঘুরতে গিয়ে যদি তোর সাথে আবার দেখা হয়েছে। বুঝছি মম, তোমাকে আর বলতে হবে না। গুড, তাহলে এখন যাও। জেসি দৌড়ে নিজের রুমে চলে গেল। সারাদিন মাহিম নিজের রুমে গেম খেলছিল একটা বাটন ফোন নিয়ে, আর কত সময়ই বা থাকা যায়। এই জন্য রুমে তালা মেরে হাঁটতে বেরিয়ে পড়লো। এলাকার কিছু চেনে না বেশি একটা, তাই একটা রিক্সা রাখলো। মামা, এইখানে কোথাও পার্ক আছে? হ্যাঁ মামা, উত্তরায় একটা সুন্দর পার্ক আছে, কিন্তু যেতে 30 টাকা ভাড়া। মাহিম কিছু একটা ভেবে রিক্সাতে উঠে পড়লো। যথাসময়ে মাহিম পার্কের সামনে চলে আসলো। ভাড়া মিটিয়ে মাহিম পার্কের মাঝে প্রবেশ করলো। চারপাশে সব কাপল, তাই নিজে একটা ফাঁকা জায়গায় গিয়ে বসলো। তারপর 10 টাকার বাদাম কিনে খেতে লাগলো আর পরিবেশ উপভোগ করতে লাগলো। এইদিকে জেসি নর্মাল পোশাকে বাসা থেকে বেরিয়ে ঘুরতে ঘুরতে পার্কের কাছে চলে আসলো। কি মনে করে যেন সেও পার্কে প্রবেশ করলো। গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। জেসি কিছু দূর গিয়ে অবাক সাথে অনেক খুশিও হয়ে গেল, কারণ সামনে বেঞ্চে তার স্বপ্নের মানুষ। জেসি দৌড়ে তার কাছে গেল। এদিকে মাহিম খুব আরামে সাথে বাদাম ছুলে খেতেছিল, কিন্তু হঠাৎ একটা মেয়ে দৌড়ে আসতে দেখলো। মাহিম ভাবলো পেছনে কারো কাছে যাচ্ছে, হয়তো তাকে কেউ চেনে না। কিন্তু বিপত্তি ঘটলো যখন মেয়েটি এসে সোজা মাহিমের কাছে আসলো আর ধাক্কা লেগে বাদাম পড়ে গেল। আর অন্ধকারে এক রুমে বসে আছে মুখোশ পরে এক লোক, সামনে জোকার কিং। আপনার কাজ খুব তাড়াতাড়ি হয়ে যাবে, এই রাফু কাজ নিলে সেটা মিস হয় না। তাছাড়া মাহিম পার্কের একটা বেঞ্চের উপরে বসে বাদাম খাচ্ছিল আর চারপাশে চোখ বুলিয়ে দেখতেছিল। তখনই সামনে থেকে খেয়াল করে একটি মেয়ে দৌড়ে তার দিকে আসছে। মাহিম ভাবে তাকে কেউ চেনে না, তাই অন্যজনের দিকে দৌড়ে আসছে। জেসি কাঙ্ক্ষিত ব্যক্তিকে দেখে দৌড়ে আসলো আর এসেই মাহিমের হাতের সাথে ধাক্কা লাগলো। এতে মাহিমের হাতের বাদাম পড়ে গেল আর জেসি বেঞ্চে বসে পড়লো। জেসির এমন কাজ দেখে তো মাহিম অনেক অবাক হয়ে গেল। কি হলো, আপনি এইভাবে দৌড়ে আসলেন কেন? আবার আসলেন যখন আমার গায়ের উপর পড়তে হলো? দৌড়ে আসার জন্য জেসি একটু জোরে জোরে নিঃশ্বাস নিতেছিল। হঠাৎ মাহিমের নজর পড়লো জেসির ঠোঁটের দিকে, কালো আকর্ষণীয় একটা তিল, যেটা তাকে খুব করে টানছে। মাহিম সাথে সাথে অন্যদিকে তাকালো। আচ্ছা সরি, আর এইভাবে একজনকে এত প্রশ্ন করে কেউ? হ্যাঁ। জেসির মিষ্টি কণ্ঠ শুনে মাহিম তার দিকে তাকালো। সরি, ঠিক আছে, কিন্তু আবার উল্টা প্রশ্ন করছেন কেন? আমি উল্টা প্রশ্ন করছি না, শুধু জিজ্ঞেস করছি। মাহিম নিজের বাদাম ঠোসা নিয়ে বেঞ্চ থেকে উঠতে গেলে জেসি তার হাত চেপে ধরলো। মাহিম তো অবাকে চরম পর্যায়ে চলে গেল। নিজের মনে মনে বলল, এটা আবার কেমন মেয়ে যে অপরিচিত ছেলের হাত চেপে ধরেছে? এই যে আপনার হাত ধরেছি বলে ভাববেন না আমি এতটা সস্তা মেয়ে, আমি যার তার হাত ধরি না। জেসির কথা শুনে মাহিম পেছনে ঘুরে জেসির থেকে নিজের হাত ছাড়িয়ে নিল। যদিও আমি সেটা মনে করি নাই, কিন্তু এখন মনে হচ্ছে করতে হবে। আরে ছি ছি, একদম না। আচ্ছা আপনি চলে যাচ্ছেন কেন? বসুন। এখানে বসার কোনো ইচ্ছে নাই আমার। না বসলে চিৎকার করব, তখন দেখবেন মজা। জেসির কথা শুনে মাহিম কিছু একটা ভাবলো, তারপর জেসির পাশে বসলো। হাই, আমি জেসি। আর তুমি? আমি মাহিম। আপনি কোথায় থাকেন? অপরিচিত কাউকে নিজের ঠিকানা বলতে নেই। আরে আমি অপরিচিত হলাম কেমনে? একটু আগেই তোমার সাথে পরিচয় হলাম। আপনি তো বহুত, একবারে তুমিতে চলে আসছেন। আমি এমনি। জেসি অনেক কথা বলতে লাগলো। একসময় নিজের ফোন বের করে মাহিমের সাথে ছবি তুলে গেস, কিন্তু মাহিম সেটা বাধা দিল। অনেক কথা বলেছেন, ঠিক আছে, কিন্তু কোনো ছবি তুলবেন না প্লিজ। এটা আমার স্মৃতি হিসেবে থাকবে, কারণ আমি আজ প্রথম অপরিচিত এক ছেলের সাথে কথা বললাম, তাও আপনি।
সেটা দেখেই বুঝছি আপনি কত কথা বলেন। আচ্ছা, আপনি আগে কই থাকতেন? বলতে বাধ্য নয়, আপনি জানতো বিরক্ত লাগছে। যতই বিরক্ত লাগুক, আমি আরো বিরক্ত করব তোমাকে। মাহিম এক রাশ বিরক্ত নিয়ে উঠে দাঁড়ালো, তারপর হাঁটা ধরলো। জেসি সেটা দেখে মাহিমের পেছনে আসতে লাগলো। এই, এত পালাচ্ছ কেন? তোমার মতো মেয়ের কাছে থাকলে পাগল হয়ে যাব। পাগল তো হবেই, তাও আমার পাগল। মানে? কিছু না। আচ্ছা, আমি কি আগে কখনো তোমাকে দেখেছিলাম? দেখলেও দেখতে পারো, মনে করে দেখো। মাহিম নিচে মনে করার চেষ্টা করতে লাগলো, কিন্তু কোনোভাবেই মনে পড়লো না। হঠাৎ জেসির হাতে মাহিমের কাটা জায়গায় পড়লো। মাহিমের চিৎকার শুনে জেসি তাড়াতাড়ি সরে দাঁড়ালো আর মাহিমকে ভালো করে দেখতে লাগলো। কি হলো? ব্যথা লাগার মতো চিৎকার করলে কেন? কিছু না, আপনি জানতো। যাবো তো অবশ্যই, কিন্তু তুমি যাবার পর। মাহিম দেখলো এই মেয়ে তার কথা শুনবে না, তাই পার্ক থেকে জোর পায়ে হেঁটে বের হয়ে গেল আর একটা রিকশায় করে চলে গেল। তোমায় দেখা এবার পেয়ে গেছি, আর ছাড়ছি না। তুমি যে আশেপাশে থাকো সেটা খুব ভালো করে বুঝছি। জেসি আরেকটি রিকশা নিয়ে সেখান থেকে চলে গেল। সন্ধ্যার পর মারুফ রেস্টুরেন্টে থেকে বাসায় ফিরলো, কিন্তু বাসায় কপাল কুঁচকে তাকালো। মাহিম আবার কোথায় গেল? এখন আবার এই বাইরে দাঁড়িয়ে থাকতে হবে? মারুফ ফোন বের করে মাহিমকে ফোন দিল। কি রে মাহিম, কোথায় তুই? আরে আমি একটু বাইরে আসছি। কেন, তুই চলে আসছিস নাকি? হ্যাঁ, তুই তাড়াতাড়ি আয়। আচ্ছা, একটু অপেক্ষা কর, আমি আসছি। মারুফ ফোন রেখে বাইরে চায়ের দোকানে বসে চা খেতে লাগলো আর অপেক্ষা করতে লাগলো মাহিমের আসার জন্য। মাহিম আসতে প্রায় 20 মিনিট লাগিয়ে দিল। সরি একটু লেট হওয়ার জন্য। একটু লেট না, অনেক। তাছাড়া তুই কোথায় গিয়েছিলি? একটু বাইরে ঘুরতে গিয়েছিলাম। সারাদিন বাসায় থাকতে ভালো লাগছিল না, তাই আর গিয়েও শান্তিতে থাকতে পারছে নাকি। ও আচ্ছা, তাড়াতাড়ি রুমে দরজা খোল। আর কি হয়েছে? আর বলিস না, এক মেয়ে আমার পেছনে লাগছিল। তারপর মাহিম আগে সব কথা বলল, যেটা শুনে মারুফ হাসতে লাগলো। বুঝলাম। হাসিস না, ফ্রেশ হয়ে নে। অন্ধকার রুমে একটা বড় স্ক্রিনের সামনে বসে আছে মাস্ক পরে এক ছেলে। ভিডিওর ওই পাশে রয়েছে জোকার কিং আর ড্রাগন কিং। হঠাৎ দুই দেশের মাফিয়া আমাকে কন্টাক্ট করার কারণ কি? কারণ ছাড়া কেউ তো আর কারোর খোঁজ নেই নাই নিশ্চয়ই। তো বলুন কারণ কি? একজনকে মারতে হবে। কাকে মারতে হবে? তোমার জিমেল অ্যাকাউন্টে একটা পিক পাঠিয়েছি, দেখে নাও। ছেলেটি পিক দেখে কিছু সময় তাকিয়ে রইল। এটা তো বর্তমান বিশ্বের টপ নাম্বার 1 প্রিন্স। তোমার কথা সত্য, আমাদের একই মারতে হবে। একে মারা কোনোভাবেই পসিবল না, কারণ তার আশেপাশে সব সময় গার্ড থাকে, আবার তাকে খুঁজে পাওয়াও মুশকিল। গার্ডদের কথা বাদ দাও, কারণ সে এখন বাংলাদেশে আছে আর আশেপাশে কেউ নেই বললে চলে। তুমি শুধু খোঁজে মারবে, বুঝলে রাফু? আপনি জানলেন কিভাবে সে বাংলাদেশে? আর সে বাংলাদেশে থাকলেও তার আশেপাশে অনেক লোক থাকে। সেটা সিক্রেট, তুমি তোমার কাজ করো। তাছাড়া সে ছদ্মবেশে গেছে, লোক নিয়ে যাওয়ার কোনো মানেই থাকে না। ঠিক আছে, $100 কোটি লাগবে, দিতে পারবেন? রাফুর কথা শুনে অপর পাশের দুইজন হাসতে লাগলো। টাকা তো আমাদের হাতের ময়লা, কিন্তু দরকার আমাদের পাওয়ার, সেটা প্রিন্সকে মারার মাধ্যমে শুরু করব। আর কাজটি করবে তুমি। টাকা নিয়ে তুমি চিন্তা করো না, কিন্তু কাজ হওয়া চাই। হয়ে যাবে। এখন একটা অ্যাকাউন্ট নাম্বার দিতেছি, সেটাতে অর্ধেক পাঠিয়ে দিন। ওকে। কিছু সময় পর রাফুর মোবাইলে নোটিফিকেশন আসলো, নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা আসলো। টাকা আসছে, আপনি আপনার কাজ খুব তাড়াতাড়ি দেখতে পারবেন। তোমার থেকে সেটাই আশা করছি। চিন্তা করবেন না, এই রাফু কারোর কাজ নিলে সেটা শেষ না হওয়া পর্যন্ত থেমে থাকে না, কারণ অন্ধকার জগতের বেস্ট কন্ট্যাক্ট কিলার হিসেবে আমাকে জানে। এই জন্য এই কাজ তোমাকে দেওয়া রাফু। তো মেরে গুম করে দিব নাকি? হা হা হা, সেটা তোমার যা ইচ্ছে। এরপর তোমাকে আরও একটি কাজ করে দিতে হবে। কি সেটা? সেটা পরে জানতে পারবে, শুধু আমাদের সাথে থেকো। ওকে। আরও কিছু সময় কথা বলে তারা ভিডিও কনফারেন্স শেষ করলো। রাফু নিজের রুমে বসে প্রিন্সের পিকটি ভালো করে দেখতে লাগলো। তারপর নিজের লোকদের গোপনে ছবি ছেলেটিকে খুঁজতে বলল। তারপর দেখতে দেখতে কয়েকদিন কেটে গেল। এর মাঝে মাহিম আর মারুফ কয়েকদিন ভার্সিটিতে গেছে।
মেধা তাদের সাথে একই আচরণ করেছে, আবার অনেক হাসি ঠাট্টাও করেছে। দুজনের মুখ বুজে সহ্য করেছে। ওইদিকে মাহিমের আবার আরেকটা ঝামেলা এসে জুটেছে, সেটা হলো জেসি ভার্সিটিতে এসে 2-3 দিন দেখা হয়ে, কিন্তু মারুফ সাথে থাকা অবস্থায় একবারও দেখা হয়নি। মারুফ মেয়েটাকে দেখতে চায় কিন্তু পারে না, কোনো কোনো ব্যাপারে সে তাদের মাঝে থাকে না। মাহিম ক্যাম্পাসে একলা বসে আছে আর দূর থেকে জেসিকে দেখছে। না, মেয়েটি কেমন ভীতু হয়ে মেধার সামনে দাঁড়িয়ে আছে, আর মেধা তাকে র্যাক দিচ্ছে। জেসিকে বিভিন্নভাবে বিরক্ত করে ছেড়ে দিল। যা, তোকে ছেড়ে দিলাম, আজ কোনো মজাই পেলাম না। কি যে এত ভাবিস যে চার্ক করলাম, তোর কিচ্ছু মনে হচ্ছে না? মজা কিভাবে পাবি? আমি তো আমার রাজকুমারকে দেখাই ব্যস্ত ছিলাম। জেসি আস্তে করে কথাগুলো বলে সামনের দিকে হাঁটা ধরলো, কারণ সামনে মাহিম বসে আছে আর এত সময় মাহিমের দিকে তাকিয়ে ভাবনায় মগ্ন ছিল। জেসিকে আসতে দেখে মাহিম সেখান থেকে উঠে চলে যেতে নিল, কিন্তু সেটা আর হলো না। তার আগেই জেসি তার সামনে চলে আসলো দৌড়ে। এই যে মিস্টার, আপনি এমন কেন? কেমন আমি? এই যে একটা মেয়ে ওইখানে জর্গের শিকার হচ্ছিল আর তুমি এখানে বসে দেখতেছিলে, কোথায় গিয়ে প্রতিবাদ করবে? ওদের সাথে আমি পারবো না তো। তাছাড়া আপনি আমার কে যে ওদের সাথে তর্ক করে আপনাকে বাঁচাবো? কিছু হয়নি, কিন্তু হতে কত সময়? মানে কিছু না, তোমার সামনে একটা মেয়ে বিপদে পড়েছে, তুমি কিছু করবে না? বিপদে পড়ুক, তারপর দেখা যাবে। এটা বলে মাহিম ডোন্ট কেয়ার ভাব নিয়ে অন্যদিকে তাকালো। আচ্ছা এইসব বাদ দাও, তুমি আমাকে দেখে চলে যাচ্ছিলে কেন? কারণ আপনি যখনই আমার সামনে আসছেন তখনই কথা বলে আমার কান ঝালাপালা করে ফেলেছেন। আমি তোমার ছোট, কতবার বলবো, তাই তুমি করে বলবে? পারবো না, এখন আমার হাতটা ছাড়লে আমি যেতে পারি। আচ্ছা ঠিক আছে, যেতে পারো, কিন্তু তোমার মোবাইল নাম্বার দাও। আমার মোবাইল নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আজই নতুন ফোন কিনতে হবে, আমি কিনে দিব। জেসির কথা শুনে মাহিম অবাক হয়ে গেল। এই মেয়ে বলে কি? আপনার থেকে ফোন কেন নিব, আর টাকা পাবেন কোথায়? আমার টাকার অভাব না, মানে গোছানো টাকা দিয়ে। এইটা বলে জেসি জিভ ভাই কামড় দিল। এক্ষুনি সত্যি বলে ফেলতাম। জেসি মনে মনে বলল, লাগবে না, 019 এটা আমার নাম্বার। ধন্যবাদ। মাহিম কিছু না বলে তার থেকে হাত ছাড়িয়ে নিয়ে চলে গেল। আর জেসি সে তো মাহিমের যাওয়ার দিকে তাকিয়ে আছে। এই যে ম্যাম, আপনার যদি ভাবা শেষ হয় তাহলে আমরা ক্লাসে যাই। নীলির কথা শুনে জেসি ভাবনা থেকে বেরিয়ে আসলো। তুই কখন আসলি? তুই যখন ওই ছেলের হাত ধরেছিলি তখনই। ও আচ্ছা, তাহলে চল ক্লাসে। আচ্ছা, এটা কি আমার জিজু নাকি? এখনো হয়নি, কিন্তু খুব তাড়াতাড়ি হবে। তাই নাকি? খুব ভালো। মাহিম ওইদিকে এসে লুকিয়ে জেসির দিকে তাকালো। দুই বান্ধবী কিছু নিয়ে কথা বলছে আর হাসছে। জেসির মুখে হাসি মাহিমের কাছে অপরূপ সুন্দর লাগে, যত কিছু দেখতে ইচ্ছে করে। আর জেসির মায়া ভরা কণ্ঠ তো তার সব সময় শুনতেই, কিন্তু সেটা তো বুঝতে দিতে চায় না। পাগলি, এটা বলে মাহিম নিজের ক্লাসের দিকে রওনা দিল। বস, কেউ একজন আপনার পিছনে হাত ধুয়ে লেগেছে। সোহান, তুই ঠিক বলেছিস, কিন্তু কে সে? সেটা বুঝতেই পারছি না বস। তবে কি বস, সে হয়তো আপনার পুরনো শত্রু। আমার কোনো পুরনো শত্রু নেই, আমি সবাইকে মেরে ফেলেছি। তাহলে বস, অচেনা শত্রু আপনার সকল কারবার এক এক করে কেন ধ্বংস করছে? সেটা আমি বুঝতে পারছি, কিন্তু এটা আমি কখনো হতে দিব না। কি বুঝতে পারছেন? কিছু না, আমার বাকি ডিল আছে, সেগুলো খুব সাবধানে করার চেষ্টা কর। আর যে পিছনে লাগছে তাকে খুঁজে বের করার চেষ্টা কর। ওকে, যেভাবে হোক এই ডিলগুলো কমপ্লিট করতে হবে। জি বস। নিজের রুমের সামনে দাঁড়িয়েছিল আর কে খুব মনোযোগ দিয়ে একটা ছবি দেখছে, যে ছবিতে আছে একটি রাজকীয় আসন। সেই আসনে খুব স্টাইল করে বসে আছে এমকে, মাথায় রকস্টার মুকুট, আর তার পেছনে দাঁড়িয়ে আছে এসকে। ছবিটা দেখছে আর কিছু চিন্তা করছে। তখনই তার ফোন বেজে উঠল। হ্যালো, কি খবর বন্ধু? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। তোর কেমন কাটছে দিন? আমি তো ভালোই, কোনো প্যারা নেই, শুধু চিল করছি। তোর কেমন কাটছে? কেমন আর কাটবে, তুই যে দায়িত্ব দিয়ে গেছিস সেটা সামলানো অনেক কঠিন। চিন্তা করিস না, আস্তে আস্তে পারবি। তাছাড়া সব নিয়ম মতো তো চলছে। কিছু মানুষ নিয়ম মতো চলছে না। সেইগুলো কে কে আমাকে মেল করিস। ঠিক আছে, এখন রাখছি।
আরকে ফোনের ওই পাশের ব্যক্তি ফোন কেটে দিল। আরকে ফোন রেখে নিজের কাজটা করতে লাগলো। আর কিছু সময়ের মাঝে কাউকে একটা মেল পাঠিয়ে দিল। রাফু নিজের লোকদের সামনে দাঁড়িয়ে আছে, প্রিন্সকে খোঁজার বিষয়ে কথা বলছে। আর কতদিন লাগবে ওই ছেলেটিকে খুঁজতে? বস, সবাই খুঁজে চলছে, আমরা খুব তাড়াতাড়ি তাকে খুঁজে পাবো। আমি তোদের আর 2 দিন সময় দিলাম, না পেলে তোদের খবর আছে। জি বস, আমরা খুঁজে বের করেছি। এরই মাঝে একটা ছেলে তড়িঘড়ি রুমে প্রবেশ করলো। বস, পেয়েছি ছবির ছেলেটিকে। রাফু সেই ছেলের দিকে নজর দিল। কোথায় দেখেছিস তাড়াতাড়ি বল। বস, তাকে আমি ঢাকা ভার্সিটিতে ঢুকতে দেখেছি। ঢাকা ভার্সিটিতে? খুব ইন্টারেস্টিং। আচ্ছা, তার কাছে কি স্টুডেন্ট ব্যাগ ছিল? জি বস, আমার মনে হয় সে ওইখানে পড়াশোনা করছে। ঠিক আছে, এখন তোরা যেতে পারিস। ওকে বস। রাফু সব লোক রুম থেকে বেরিয়ে গেল। রাফু প্রিন্সের পিক নিজের হাতে নিয়ে দেখতে লাগলো। খুব তাড়াতাড়ি তোর সাথে দেখা হবে, কিন্তু আফসোস, সেই দিন তোর জীবনের শেষ দিন হবে, কারণ এই রাফু তোর জমদূত হবে। কথাগুলো বলে হাসতে লাগলো রাফু। তার ফোন বের করে কাউকে ফোন দিল। হ্যালো আরিফ। জি বস, বলেন। তোকে একটা কাজ করতে হবে। আদেশ করুন বস। আমার অ্যাডমিশন নিয়ে দিবি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আর একটা পিক দিচ্ছি, ওই ছেলে যেই ক্লাসে পড়ে সেটাতেই। বস, এটা তো খুব টাফ। এইসব কিছু শুনতে চাই না আমি। আর এটা জানি ভর্তি হতে কোনো সমস্যা হবে না তোর, কারণ তুই তো। বস, আর বলতে হবে না, আপনি পিক পাঠিয়ে দিন আর আমি চেষ্টা করছি। অলরেডি পিক দিয়েছি, আজ রাতের মাঝে কাজ হওয়া চাই। ওকে বস। রাফু ফোন কেটে দিল। অন্যদিকে আরিফ পিকটা দেখে কিছু সময় তাকিয়ে রইল, তারপর নিজের কাজ করতে লাগলো। অনেক সময় পর কম্পিউটারের স্ক্রিনে ডান লেখা উঠল। এটা দেখে আরিফের মুখে চওড়া হাসি ফুটে উঠল। তারপর রাত 10টা, মাহিম আর মারুফ বই নিয়ে পড়তে বসেছে। দুইজন পড়ছে আর মাঝে মাঝে গল্প করছে। হঠাৎ মাহিমের ফোন ভাইব্রেট হতে লাগলো। তোর ফোন বাজে, দেখ কে ফোন দিয়েছে। মারুফের কথা শুনে মাহিম টেবিলের উপর থেকে ফোন নিল। একটা আননোন নাম্বার থেকে কল আসার জন্য মাহিম ফোনটা ধরল না, তাই ফোন বেজে কেটে গেল। কি রে, ধরলি না? আরে আননোন নাম্বার, তাই রিসিভ করি নাই। কে হয়তো ভুল করে দিয়ে পাঠাইছে। ও আচ্ছা। দুইজন আবার পড়তে লাগলো, কিন্তু বেশি সময় নয়, তার আগেই আবার কল আসলো। দেখ ভাইকে ফোন করছে, ধরে কথা বল, পরে অনেক ডিস্টার্ব করছে। আচ্ছা তুই পর, আমি দেখছি কে ফোন দিছে। এইটা বলে মাহিম ফোন নিয়ে বাইরে চলে আসলো। তারপর ফোন রিসিভ করে কানের কাছে ধরলো। যখনই হ্যালো বলতে যাবে, ফোনের ওই পাশ থেকে একটা মেয়েলি কণ্ঠ ভেসে আসলো। হ্যালো, কখন থেকে ফোন দিচ্ছি, রিসিভ করতে কি হচ্ছে? এত সময় লাগে নাকি একটা ফোন রিসিভ করতে? ফোন রিসিভ করা নিয়ে একটা মেয়ে এত কথা বলবে মাহিম ভাবতেই পারেনি। তাছাড়া কণ্ঠ শুনে কেমন পরিচিত লাগছে। কে আপনি? কে আমি জানা লাগবে না, এত সময় কই ছিলে সেটা বলো। ফোন দিচ্ছি, রিসিভ করনি কেন প্রথমবারে? দেখুন, আজাইরা কথা রেখে পরিচয় দেন, না হলে আমি ফোন কেটে দিব, আমার অনেক কাজ আছে। এই ফোন কাটার না মানলেই তোমার খবর করে ছাড়বো কাল। আরে কে আপনি? যদিও মাহিম কিছুটা আজ করতে পারছে ফোনের ওই পাশের মেয়েটিকে, তবুও জিজ্ঞেস করলো, আমি জেসি, তোমার না হওয়া। তারপর আর কিছু বললো না। ও আচ্ছা, এই সময় কেন ফোন দিয়েছেন? ফোন দিয়েছি কারণ তোমার সাথে আমার কথা বলতে ইচ্ছে হলো। কিন্তু আমার ইচ্ছা করছে না, আমার অনেক কাজ আছে, ফোন রাখেন। ধুর, এই রাতে আবার কিসের কথা? সেটা আপনাকে বলতে পারবো না। আচ্ছা, চুরি টুরি করো নাকি? ধুর, আপনার শুধু আজাইরা কথা, ফোন কাটেন। এই কথা বলে মাহিম নিজেই ফোন কেটে দিল। এত কথা বলতে পারে এই মেয়ে, না দেখলে বুঝতেই পারতাম না। কথাগুলো বিড়বিড় করে বলতে বলতে মাহিম রুমের মাঝে প্রবেশ করলো। কাকে না দেখলে কিছুই বুঝতিস না। মাহিমের বিড়বিড় করে বলা কথা মারুফ শুনে জিজ্ঞেস করলো, আরে তোকে একটা মেয়ের কথা বলছিলাম না? হ্যাঁ, তোরে প্রতিদিন জ্বালাই। হ্যাঁ, সেই মেয়ে ফোন করেছিল। বাহ, তাই নাকি? কি কি বললো শুনি? যে একটা না 10+ কথা বললি। আজাইরা কথা শুনতে হবে না তোর। হ্যাঁ বুঝছি, তো কেমন কথা? সে যেমনই হোক, তোর নাম্বার পেলো কিভাবে? গতকাল ভার্সিটি থেকে নিয়েছে। ইস রে, মেয়েটির সাথে দেখাই হচ্ছে না। কে সে যে আমার বন্ধুকে ভালোবাসে আর জ্বালিয়েছে? এখানে তুই আবার ভালোবাসা পেলি কোথায়? একটা মেয়ে তখনই পাগলামি করে যখন সে কাউকে ভালোবাসে। দূর, তেমন কিছু না। গাধা, যাই হোক, তোকে একটা কথা বলতে চাচ্ছিলাম। বল। কাঁদ, আমি একটু বাসায় যাব।
অনেক দিন হলো যায়নি। তুই কি আমার সাথে যাবি নাকি একলা থাকতে পারবি? দূর বেটা, অনেক দিন পর বাসায় যাচ্ছিস, কয়েকদিন থাকবি তারপর আসবি। আমি গিয়ে কি করব তোর সাথে? তাছাড়া আমি ভার্সিটিতে ক্লাস করব। আচ্ছা ঠিক আছে, এখন ঘুমিয়ে পড়। আর মনে রাখিস, এসে কিন্তু তোর না হওয়া গার্লফ্রেন্ডের সাথে দেখা করব। গার্লফ্রেন্ড না, অপরিচিত মেয়েটি হবে। সেটা সময় বলে দেবে। 2 দিন পর। মেধা, নাফিস, নেহা আর তার কিছু বন্ধু মিলে নতুন ভার্সিটিতে আসা ছেলে মেয়েদের র্যাগ করছে। এটা তাদের নিত্যদিনের কাজ। প্রতিদিন কেউ না কেউ তাদের র্যাগের শিকার হয়। আর সেটাই ঘটেছে। একটা ছেলেকে বিভিন্নভাবে র্যাগ করছে। ছেলেটি হাত জোর করছে কিন্তু সেটা শুনছে না। তখন একটা দামি ব্র্যান্ডের নতুন মডেলের বাইক নিয়ে ভার্সিটিতে প্রবেশ করলো একটা ছেলে। দেখে মনে হচ্ছে অনেক বড় লোকের ছেলে। বেশিরভাগ ছেলে মেয়ে সেই ছেলেটির দিকে তাকিয়ে আছে, বিশেষ করে একটু সুন্দরী মেয়েরা। ছেলেটি বাইক নিয়ে সোজা মেধার সামনে থামলো। তারপর বাইক থেকে নেমে, হ্যালো সুন্দরী, তোমরা কি এখানে র্যাক করতেছো? মুখ সামলে কথা বল, নতুন এসে মুখে খই ফুটেছে তোর। আর বিউটিফুল গার্ল, তোমার মুখে এমন অমধুর কথা কেন? দেখ, বেশি বাড়াবাড়ি করিস না, তাহলে ফল ভালো হবে না। আই লাভ ইউ জান। অচেনা ছেলের থেকে এইসব কথা শুনে মেধার মাথা বিগড়ে গেল। নাফিস তো মুখ টিপে হাসছে আর বাকিরা হা করে তাকিয়ে আছে। নাফিস একসময় খুব জোরেই হেসে দিল। নাফিসের হাসা দেখে মেধা আরও রেগে গেল। এই ছেলে আমাকে প্রপোজ করছে আর তুই হাসছিস? আরে ভাই, তোদের দুইজনের ড্রামা দেখে হাসি পেল। আর রাফি, তুই কিন্তু সেই দিয়েছিস। রাফি? মেধা অবাক হয়ে বলল। হ্যাঁ, আমি রাফি। চিনতে পেরেছো নিশ্চয়ই এখন? আরে চিনব না কেন, খুব চিনতে পারছি। তুমি হঠাৎ আমাদের ভার্সিটিতে? আসলাম একটু পড়তে। তুমি কিন্তু আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছো, আমি চিনতে পারি নেই। বুঝছি মেধা, তাই তোমার সাথে একটু ইয়ার্কি করলাম। আরে মেধা বলিস না, গতকাল আমার সাথে দেখা হয়েছিল, আমি চিনতে পারিনি। শালা, তুই আমাকে আগে বলতে পারতিস। বললে কি আর ফ্রি ওইগুলো দেখতে পারতাম নাকি? তারপর সবাই মিলে আড্ডা দিতে লাগলো। এইদিকে ভার্সিটিতে থাকা মেয়েগুলো ভাবছে, একটা অচেনা ছেলে আসতে না আসতেই কেমন পরিচিত হয়ে গেল। বড়লোক হলে হয়তো এমনই হয়। বাস স্টপে দাঁড়িয়ে আছে মাহিম আর মারুফ। মারুফ আজ বাসায় যাবে, তাই মাহিম তার সাথে আসছে। যদিও মারুফ একলাই যেতে চেয়েছিল, কিন্তু সেটা আর সম্ভব হয়নি। মাহিম তার সাথেই আসছে। আরে এখনো অনেক সময় আছে। জানি। আচ্ছা, রেস্টুরেন্টে কাজে যাস সময় মতো। সেটা আর বলতে না গেলে চলবে কেমন করে আমার? সেটাই, দেখে শুনে কাজ করিস। সেটা নিয়ে চিন্তা করতে হবে না, এই কয়েকদিন সব শিখে ফেলেছি। আর ভার্সিটিতে গিয়ে মেধার গ্যাংয়ের সামনে যাস না যেন। পাগল নাকি? ওদের সামনে তো যাব না। গুড। আর হ্যাঁ, আরেকটি কথা। বল। মেয়েটিকে প্রপোজ করে দে। তুই শালা যা তো, এত খোঁজ খবর তো নিতে হবে না। তারা দুইজন কথা বলার মাঝে একটা বাস আসলো। মারুফ নিজের ব্যাগ নিয়ে বাসে উঠল। সাবধানে থাকিস মাহিম। আচ্ছা, তুইও সাবধানে যাস, আর গিয়ে ফোন দিস। ওকে। মারুফকে বাসে তুলে দিয়ে মাহিম ভার্সিটিতে চলে আসলো। ভার্সিটিতে ঢুকে মেধাদের বসার জায়গায় আজ নতুন একটা মুখ দেখলো। মাহিম আজ তার র্যাগ না করে আড্ডা দিচ্ছে। মাহিম খুব অবাক হলো। মুচকি এসে মাথা নিচু করে তাদের পাশ কাটিয়ে চলে গেল। গিয়ে নিজের বসার জায়গায় বসে রইল একলা। চারপাশে সবাই নিজেদের বন্ধু নিয়ে আড্ডা দিচ্ছে, আর মাহিম একলা বসে আছে। কিছু সময় পর সেখানে জেসি আসলো। তারপর মাহিম চড়ুল গাছের নিচে বসে আছে। তখনই সেইখানে জেসি আসলো আর মাহিমের পাশে বসে পড়লো। মাহিম একবার তার দিকে তাকিয়ে আবার সামনের দিকে তাকালো। কেমন আছো? ভালো। আজ এত তাড়াতাড়ি যে? এমনি। আচ্ছা, তোমার কোনো বন্ধু নেই? আছে। কই দেখি না তো। সময় হলেই দেখবে, এখন সে বাসায় গেছে। ও আচ্ছা। এই শোনো, তোমাকে একটা কথা বলার ছিল। কি বলবে, তাড়াতাড়ি বলো। আসলে হয়েছে কি, জেসি বলতে লজ্জা পাচ্ছে, তাই মাথা নিচে করে নিল। কি হলো বলো, এত সময় তো ভালোই বকবক করলে, এখন চুপ হয়ে গেলে কেন? আসলে কথাটি বলতে না আমার খুব লজ্জা করছে। ও মা, আমার কাছে আসলে আপনি যত কথা বলেন লজ্জা করে না, আর এখন কথা বলতে লজ্জা পাচ্ছেন? কথাটি লজ্জার? মাহিম এবার জেসির দিকে তাকালো, তারপর মনে মনে বলল,
এ আবার কোনোভাবে মারুফের বলা কথাগুলো বলবে না তো? যদি এমন হয় তাহলে কি করব আমি? আচ্ছা শোনো, আমি তোমাকে ভালোবাসি, প্রথম দেখায় তোমাকে ভালোবেসে ফেলেছি। জেসি চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে বলে ফেলল। আপনার বলা শেষ? এখন উত্তর দাও। দেখুন, আমি ইচ্ছে করলে আপনার সাথে খারাপ ব্যবহার করতে পারি, কিন্তু না, আপনাকে ভালোভাবে বলছি, আমি আপনার ভালোবাসতে পারবো না। কেন পারবে না বলো আমাকে? আমি দেখতে খারাপ নাকি বেশি বকবক করি তাই, নাকি ছ্যাচড়ামি করি তাই? জেসির কথা শুনে মাহিম একটা দীর্ঘশ্বাস ফেলল। সেটা বড় কথা নয়, ভালোবাসার ব্যাপার না, কিন্তু ভালোবাসার মানুষটিকে সারা জীবনের জন্য পাওয়া বড় বিষয়। মানে? তোমাকে ভালোবেসে বিয়ে করে নিজের কাছে রাখতে না পারলে আমি ব্যর্থ। তাহলে ভালোবেসে কি হইলো বলো? বিয়ে করে নিলে তো হবে। বিয়ে করলেই হবে? আর তোমার মা বাবা আমার মতো বেকার ছেলের সাথে বিয়ে দিবে? যে কোনো একটা কাজ পেলেই হবে। তুমি বাসায় বলে দেখো তুমি গরিব ঘরের ছেলেকে ভালোবাসো, তাই হবে। তাহলে তুমি মেনে নিবে? ভেবে দেখতে পারি। তাহলে তুমি ভাবা শুরু করে দাও, কারণ আমার পরিবার অলরেডি তোমার কথা জানে। কিভাবে কি? সেটা না হয় পরে শোনো। রাফি, মেধা, নাফিস এরা বসে আড্ডা দিচ্ছিল। তখনই রাফির নজর মাহিমের দিকে পড়ে। তোর আড্ডা দে, আমি বাইক রেখে আসছি। ঠিক আছে মেধা, চল। রাফি সেখান থেকে বাইক নিয়ে চলে আসলো আর ঠিক মাহিমের কাছাকাছি আসলো। বাহ, পেয়ে গেছি। কিন্তু সাথে এই মেয়েটিকে নিশ্চয়ই গার্লফ্রেন্ড হবে। মেয়েটি যেহেতু সুন্দর, তাহলে আমি না হয়। রাফি এটা বলে ডেভিল স্মাইল দিল। আচ্ছা, তুমি ক্লাসে যাও। ঠিক আছে, যাচ্ছি। তুমি কিন্তু ছুটির পর অপেক্ষা করবে আর রাতে ফোন ধরবে, না হলে। ঠিক আছে, এখন আপনি যান। মাহিমের কথা শুনে জেসি টুকুস করে একটা চুমু খেলো, সাথে সাথে মাহিম গালে হাত দিল। এটা কি হলো? কি হলো দেখতেই পারলে। যদি আরেকবার আপনি বলেছেন তাহলে খবর আছে। কিন্তু? কোনো কিন্তু নয়। এটা বলে জেসি আরো কিছু কথা বলে চলে গেল। মাহিম হবার মতো রাফি মেধাদের কাছে ফিরে গেল। দোষ দেখ তো ওই মেয়েটি কেমন। জেসি চলে যাওয়ার দিকে ইঙ্গিত করে। ওই ক্ষেতের কথা বলছো কেন? ওরে আমার ভালো লাগছে। কি? এত রেগে তোমার ওই ছোট লোককে ভালো লাগে? এইটা শুনে মেধা মনে মনে বলল, এতদিন আমি তোমাকে ভালোবাসি সেটা বলতে পারিনি, আর ওই ছোট লোককে কিনা তুমি পছন্দ করলে? কোনোভাবেই আমি ওরে তোমার জীবনে আসতে দেব না। এই মেধা হবে একমাত্র রাফির বউ, আর কেউ না। দরকার হলে ওই ছোট লোককে সারা জীবনের জন্য ঘুম পাড়িয়ে দেব। কিরে মেধা, কথা না বলে ভাবিস কি এত? কিছু না, অনেক সময় তো আড্ডা দিলাম, চলো কোথাও থেকে ঘুরে আসি। আজ যাব না, আজ একটু ক্লাস থেকে আসা যাক। বুঝিস তো আজ প্রথম দিন। ঠিক আছে মেধা, চল আজ গিয়ে ক্লাস করি। ওকে। চারজন মিলে নিজেদের ডিপার্টমেন্টে চলে আসলো আর বাকিরা নিজেদের ক্লাসে। মেধা এসে নিজের আসনে বসলো আর পাশে রাফিকে বসার জায়গা করে দিল। রাফি বসার আগে ক্লাসের সবার দিকে একবার করে চোখ বুলিয়ে নিল। সবার শেষে ব্রেঞ্চে গিয়ে তার চোখ আটকে গেল খোলামেলা পোশাকে খ্যাত সেজে থাকা ছেলেটি। রাফি মুচকি এসে মেধার পাশে বসে পড়ল। আচ্ছা মেধা, তোমার ক্লাসে যে খ্যাত আছে জানতাম না। ওই যে পিছনে। ও আচ্ছা, মাহিমের কথা বলছো? এটা তো নতুন খ্যাত। আর একটি আছে এর বন্ধু, দুইজন রেস্টুরেন্টে কাজ করে। ভেরি ইন্টারেস্টিং ব্যাপার। কেন? এমনি। রাফি মাঝে মাঝে মাহিমের দিকে তাকাচ্ছে, যেটা মাহিমের নজরে খুব সহজেই ধরা পড়ল। মাহিম সেটা আমলে নিল না, নিজের মতো ক্লাস করতে লাগলো। ক্লাস শেষে মাহিম বাইরে চলে গেল। নিজের মতো ভার্সিটি থেকে বেরিয়ে রাস্তায় দাঁড়ালো। তখনই তার ফোনে কল আসলো। নাম্বার দেখে বুঝে গেল কে কল দিয়েছে। হ্যালো। তোমাকে আমি ক্লাস করে দাঁড়াতে বলেছি আর তুমি চলে যাচ্ছ মানে? জেসির কথা শুনে মাহিম চারপাশে তাকিয়ে দেখলো জেসি আছে নাকি। কই যাচ্ছি না তো, বাইরে দাঁড়িয়ে আছি। সেটা তো আমি দেখতেই পাচ্ছি। আচ্ছা, তুমি তাড়াতাড়ি যাসো। মাহিম ফোন কেটে রেখে দিল। আল্লাহ, এই মেয়ে কি সবসময় আমাকে নজরে রাখে, বুঝলাম না। জেসি এসে বলল, এই যে মিস্টার, কার কথা ভাবছেন? কারো কথা না। বুঝছি, আমার কথা ভাবতেছিলে। আমার কাজ নেই, তোমার কথা ভাববো। আর কিছুদিন গেলেই শুধু আমার কথাই ভাববে, দেখে নিও। মাহিম মনে মনে বলল, তোমার কথা তো আমার মনে চলে, সেটা যদি তোমাকে জানানো যেত। আচ্ছা,
তোমার কি ভাবের রোগ হলো যেই ভাবনার জগতে হারিয়ে যাচ্ছ? আচ্ছা বলো, কেন দাঁড়াতে বললে? আজ আমি তোমার বাড়ি চিনবো। এই এই একদম না, আমি মেসে থাকি, সেখানে কোনো মেয়ে এলাও নয়। তো আমি ভিতরে যাব নাকি শুধু বাইরে থেকেই চলে আসবো? আরেকদিন নিয়ে যাব, আজ নয়। আমি আজ দেখতে চাই, কারণ আজ আমার হাতে অনেক সময় আছে। কিন্তু আমার হাতে সময় নেই, প্লিজ আজ না। ঠিক আছে, তোমার কথা মানলাম। দুজনে কিছু সময় কথা বলে দুই দিকে চলে গেল। মাহিম বাসায় না ফিরে সোজা রেস্টুরেন্টে চলে গেল। আজ এত লেট কেন? স্যার একটা বেশি ক্লাস ছিল তাই। তোমারে কোনো কথা শুনতে চাই না। নেক্সট থেকে এমন হলে কাজে আসার দরকার নেই। সরি স্যার। মাহিম নিজের ব্যাগ রেখে তাড়াতাড়ি রেস্টুরেন্টের কাজের কাপড় পরে নিল, তারপর কাজ করতে লাগলো। কাজের ফাঁকে রেস্টুরেন্ট থেকে দুপুরের খাবার খেয়ে নিল, যেটা কর্মচারীদের জন্য প্রাপ্য। নষ্ট খাবার। রেস্টুরেন্ট থেকে ফিরতে ফিরতে রাত হয়ে গেল মাহিমের। কোনো রকম ব্যাগ রেখে এই শীতের মাঝে কাঁপতে কাঁপতে গোসল সেরে নিল। তারপর তাড়াতাড়ি করে বাথরুম থেকে বেরিয়ে জ্যাকেট পরে নিল। ল্যাপের নিচে বসে শীতে কাঁপছে হালকা মাহিম। উফ, কি ঠান্ডা পানি! ট্যাপের পানি দিয়ে এই শীতে কেউ গোসল করে? মনে হচ্ছে ফ্রিজে রাখা ঠান্ডা পানি। বিড়বিড় করে কথাগুলো বলে মাহিম নিজের বাটন ফোনটি হাতে নিল। তখন খেয়াল করলো মারুফের কয়েকটি মিসড কল। তাই মাহিম ব্যাক করার জন্য ফোনটির লক খুলল। তারপর, ভাইয়া যে করেই হোক আমি এই মেয়ের লাশ দেখতে চাই। চিন্তা করিস না, আমার বোনের পথে যে আসবে আমি তাকেই শেষ করে দেব। ফোন যাবার সাথে সাথে মারুফ ফোন রিসিভ করলো। কিরে ভাই, ফোন রেখে কই গেছিস? ফোন দিচ্ছি, ধরছিস না? আরে ভাই বলিস না, রেস্টুরেন্টে থেকে ফিরে গোসল করে ল্যাপের মাঝে ঢুকলাম, প্রচুর শীত। তো এখন গোসল করতে কে বলছে? করছিস যখন শীতে, মারা খা। কখন পৌঁছেছিস? বিকেলে। পরিবারের সবাই কেমন আছে? ভালো। আচ্ছা, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়িস। এই কয়েকদিন কথা হবে কিনা জানি না। কেন, কি হয়েছে? আরে আমি যেখানে আছি সেখানে নেট পায় না, তাই তোর সাথে কথা হবে না। ওকে ঠিক আছে। আর শোন। বল। ওই মেয়ে প্রপোজ করেছে। কে? আরে ওই যে সিনেমায় মেয়েটি। আমি বলছিলাম তো, সেই মেয়ে তোকে ভালোবাসে, দেখিস। এখন কি করব বল? তোর ভালো লাগছে, একসেপ্ট করিস। ও আচ্ছা। মেয়েটি মনে হয় সত্যি অনেক ভালোবাসে তোকে। অনেক পাগলামি করছে। এখন রাখছি ভাই। মারুফ ফোন কেটে দিল। মারুফ দাঁড়িয়ে আছে একটা অন্ধকার রুমে। ভালো ভালো, কাজটি শেষ করে ফিরতে পারলেই ভালো। কথাটি বলে কফির মগে চুমুক দিল। মাহিম গেম খেলা শুরু করবে, তখনই আবার ফোন বেজে উঠল। জেসি ফোন করেছে, তাই সাথে সাথে রিসিভ করলো। ওই, তোরে কখন থেকে ফোন দিচ্ছি, ফোন ব্যস্ত বলে কেন রে? কার সাথে কথা বলছিলে? মারুফ, ওর সাথে। মারুফ? কে এই মারুফ? আমার বন্ধু। ও আচ্ছা, তার পিক আছে তোমার কাছে? হঠাৎ এই কথা? না কিছু না। কি করো এখন? বসে আছি, তুমি? আমিও। রাতে খাইছো? না, একটু পরে। তুমি? সেম। আচ্ছা, কাল ভার্সিটিতে আসবে? ওকে। আর ওইটার উত্তর চাই। কোনটার? আমি যেই কথা বলছি সেটার। ভেবে দেখবো। কাল যদি উত্তর না পাই ঠ্যাং ভেঙে দিব। রাখছি। গুড নাইট। মাহিম ফোন কেটে দিল আর ভাবতে লাগলো। জিএফ হওয়ার আগেই এত প্যারা দিচ্ছে, না জানি জিএফ হলে কি করবে, বাট মি লাভ হিম। কথাটি মনে মনে বলতে মুচকি হাসলো। মেধা নিজের বাড়িতে ফিরে সবকিছু তছনছ করে দিয়েছে। কেউ তাকে আটকাতে পারেনি। পুরো ঘর এলোমেলো হয়ে আছে। নিলয় বাসায় প্রবেশ করতেই চারপাশে তাকিয়ে অবাক হয়ে গেল। তাই কাজের লোককে ডাকলো। বাড়ির এই অবস্থা কেন? স্যার, ছোট ম্যাডাম আজ ভার্সিটিতে এসে এই সবই করেছি। কেন, কি হয়েছে? সেটা তো জানা নেই, কিন্তু খুব রেগেছিল। আচ্ছা ঠিক আছে, সব পরিষ্কার কর। নিলয় এই কথা বলে নিজের বোনের রুমে গেল। মেধা, বোন আমার, কি হয়েছে? কিছু না ভাইয়া। তাহলে এত রেগে আছো কেন? তুমি যাও, আর আমাকে একলা থাকতে দাও। আরে যাবো তো, তার আগে শুনি মেধা কেন রেগে আছে। যে বাবার বাড়িতে না গিয়ে সোজা ভাইয়ের বাসায় আসছে, কিছু একটা হয়েছে, তাই তাড়াতাড়ি বলো। ভাইয়া, আমি একজনকে ভালোবাসি। ও তাই নাকি? কে সে? রাফি, কামরুল এমপির ছেলে। সেটা তো ভালো কথা, তো কি হয়েছে এতে? এক মেয়ে আমার আর তার মাঝে আসছে। কে সে যে আমার বোনের ভালোবাসার মাঝে এসেছে? এই দেখো ভাইয়া, এই মেয়ে। মেধা জেসির পিক দেখালো নিলয়কে। নিলয় পিক দেখে কিছু সময় তাকিয়ে রইল। ছি,
মেয়েটাকে কোথায় যেন দেখেছি। ওর মতো ক্ষেতকে রাস্তাঘাটে দেখবে। হয়তো। আচ্ছা তুই চিন্তা করিস না, এই মেয়েকে তোর রাস্তা থেকে সরিয়ে দেবো। কি করতে হবে তাই বল। একবারে সরিয়ে দাও, না হলে আমার পথের কাটা হবে। ওকে ঠিক আছে, কয়েকদিনের মাঝে কাজ হয়ে যাবে। ওই মেয়ের সাহস কত আমার বোনের রাস্তায় আসে। ওর মতো মেয়েকে সরাতে আমার বেশি সময় লাগবে না, বিকজ আই এম ডেভিল। কি ভাবছো ভাইয়া? কিছু না, এবার ফ্রেশ হয়ে এসে খাওয়া দাওয়া করে নে, আর রেগে থাকিস না। তুমি যাও, আমি আসছি। নিলয় নিজের বোনের রুম থেকে বেরিয়ে গেল। আর মেধা ভাবছে, রাফি শুধু আমার আর রাফির মাঝে যে আসবে তাকে সরিয়ে দিতে আমি কিচ্ছু ভাববো না। মাহিম রাতের খাওয়া দাওয়া করে কিছু সময় পড়তে বসলো। তার ঘুম আসছে না। বই নিয়ে পড়তে বসার কিছু সময় পর তার ফোন টুং করে একটা শব্দ হলো। ফোন হাতে নিয়ে দেখলো একটা মেসেজ আসছে। যেখানে পারিস না কেন সাবধানে থাকিস। আমার কাছে খবর আছে তোকে মারার জন্য কন্ট্যাক্ট দেওয়া হয়েছে। মাহিম মেসেজটা দেখে অবাক হলো। তারপর কিছু একটা ভেবে মুচকি হেসে মেসেজটি ডিলিট করে দিল। আল্লাহ জানে আবার কে কাকে মারবে। মেসেজটি ভুল মানুষের কাছে দিয়ে ফেলেছে, আমাকে আবার কে মারবে যত সব। কথাটি মাহিম মনে মনে বলল। ডিনার টেবিলে বসে আছে জাহাঙ্গীর আলম, জাবেদা খাতুন, আর তাদের মেয়ে জেসি। বাসায় সবাই নূর বলে ডাকে। আমাদের ছেলেটাকে আর বাসায় নিয়ে আসতে পারলে না। জাবেদা, তুমি জানো তো তোমার ছেলে কেমন তেড়া, একবার যা বলে সেটাই করে। তাই বলে তাকে বাড়িতে নিয়ে আসার চেষ্টা করবে না? আমি তো আর কম করছি না, কিন্তু কোথায় ছদ্মবেশে আছে আল্লাহ জানে। তোমাদের চিন্তা করতে হবে না মা, ভাইয়া তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তো, আর আমিও সেখানে। খুব তাড়াতাড়ি আমার সামনে চলে আসবে ভাইয়া। সেটাই যেন হয় মা। আমার ব্যবসাতে যদি আজ তুই বসতিস তাহলে এত দূরে থাকতে হতো না, কিন্তু তিনি এমন বেআইনি কাজ করবেন না, যত সব বাইরে থাকছে ভালো হচ্ছে। জাহাঙ্গীর আলম মনে মনে কথাগুলো বলল। মা, বাবা, তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ মা, বল। মা, তুমি তো জানো আমি আমার মনের ছেলেটিকে পেয়েছি। তো আমি তাকে মনের কথা জানিয়েছি, কিন্তু সে মানতে নারাজ। মানতে নারাজ কেন? আসলে আমার মা বাবা মানে তোমরা কেমন আর তাকে মেনে নেবে নাকি এই জন্য। কিন্তু আমি বলেছি আমার মা বাবা বেস্ট। ছেলেটি কেমন দেখতে আর কি করে? বাবা, ছেলেটি এখনো কিছু করে না আর গরিব। গরিব হোক সমস্যা নেই, কিন্তু আমার মেয়েকে ভালো রাখলে হবে। তাই ভাবছি ভার্সিটি লাইফ শেষ হলে আমি আমার নিজের পরিচয় দিব আর তাকে এখানে নিয়ে আসব। বলিস কি, সে তোর আসল পরিচয় জানে না? না। আচ্ছা নূর, ছেলেটির ছবি দেখাতো। আচ্ছা মম। জেসি নিজের ফোন থেকে মাহিমের পিক বের করে নিজের মা বাবাকে দেখালো। মাশাআল্লাহ, ছেলেটা অনেক সুন্দর। ছবিটা আমাকে দে তো, আমি একটু খোঁজ খবর নিব। যতই হোক রাষ্ট্রপতির জামাই হবে বলে কথা। ঠিক আছে বাবা। জেসি নিজের ফোন থেকে মাহিমের পিক নিজের বাবার ফোনে দিল। তারপরে সবাই খাওয়া দাওয়া শেষ করে বিভিন্ন গল্প করতে লাগলো। জাহাঙ্গীর আলম উঠে নিজের রুমে চলে গেল। তারপরে একজনকে ফোন করলো। তবে একটা ফটো পাঠাচ্ছি, ছবির ছেলেটাকে যেভাবেই হোক দুনিয়া থেকে বিদায় করে দিবে, যত টাকা লাগে দিব। ঠিক আছে বস, আজ হয়ে যাবে, আপনি চিন্তা করবেন না। জাহাঙ্গীর আলম ফোন কেটে দিয়ে ডেভিল স্মাইল দিয়ে বলল, একটা সাধারণ ছেলে হবে নাকি রাষ্ট্রপতির মেয়ের জামাই, সেটা আমাকে মেনে নিতে হবে। পরের দিন জেসি একটু তাড়াতাড়ি ভার্সিটিতে এসে পৌঁছালো মাহিমের থেকে নিজের উত্তর পাওয়ার আশায়। কিন্তু সময় যেতে লাগলো, কিন্তু মাহিমের আশায় কোনো নাম নেই। আজ আসুক বেটা, সেই কখন ফোন করে বলেছি আজ তাড়াতাড়ি ভার্সিটিতে আসতে, কিন্তু বাপুর কোনো নামগন্ধ নেই। জেসি এইসব ভাবতেছিল, তখনই সেখানে রাফি নামে ছেলেটি আসলো। এই যে মিস, আমি কি আপনার পাশে বসতে পারি? জেসি এমনিতেই বিরক্ত ছিল মাহিমের ওপর, আবার অপরিচিত এক ছেলের থেকে পাশে বসার কথা শুনে মাথা ভিজে গেল। এত জায়গা থাকতে এখানে কেন বসতে হবে? যান ওইদিকে গিয়ে বসুন। তোমার পাশে তো বসতে চাই, কারণ কি জান তো যত সব। দেখো জেসি, আমি তোমাকে সোজাসুজি বলছি। এই এক মিনিট, আপনি আমার নাম জানলেন কেমনে? সেটা আমার কাছে বেশি কষ্টের কিছু না, আমি তোমাকে ভালোবাসি। রাফির মুখে এই কথা শুনে জেসি অবাক হয়ে তাকিয়ে রইল। অপরিচিত এক ছেলে তাকে এইভাবে প্রপোজ করবে ভাবতে পারেনি। দেখুন, আমি আপনাকে চিনি না, তাই এইসব কথা রেখে আপনি এখান থেকে যান তো। জেসি, আমি তোমাকে প্রথম দেখাতে ভালোবেসে ফেলেছি।
আপনার রাজাইরা কথা শোনার টাইম নেই আমার। আর তাছাড়া আমার বয়ফ্রেন্ড আছে। তুমি মিথ্যা বলছো জানি। আরে আপনি বুঝতে পারছেন না আমার বয়ফ্রেন্ড আছে? তাও কেন এত জোর করছেন, ছ্যাচরা ছেলে? কথাগুলো জেসি একটু জোরেই বলল, যেটা মিষ্টি শুনে আশেপাশে কিছু স্টুডেন্ট ছিল, তারা রাফির দিকে তাকালো। জেসি রাগ দেখিয়ে সামনে থেকে চলে গেল। তুমি যতই অস্বীকার করো না কেন, আমার ভালোবাসা ফাঁদে তোমাকে পড়তেই হবে, না হলে যে আমার কাজ হাসিল হবে না সুন্দরী। রাফি কথাগুলো বলেই মুচকি হেসে সেখান থেকে চলে গেল। এইদিকে মাহিম তাড়াহুড়ো করতে করতে ভার্সিটিতে প্রবেশ করলো, কারণ জেসি তাকে অনেক সময় আগে ফোন দিয়ে ভার্সিটিতে আসতে বলেছে, কিন্তু কাছে টাকা না থাকায় হেঁটে আসতে সময় লাগছে। প্রতিদিন মাহিম যে গাছের নিচে বসে সেখানে গিয়ে দেখলো জেসি নেই, তাই ফোন বের করে জেসিকে কল দিল। হ্যালো জেসি, তুমি কোথায়? তো মহাশয়, আপনি ভার্সিটিতে পৌঁছে থাকলে ভার্সিটির পিছন দিকে আসুন, আমি পুকুর পাড়ে বসে আছি। ঠিক আছে। মাহিম দ্রুত পায়ে হেঁটে জেসির কাছে চলে আসলো। এসে দেখলো জেসি বিড়বিড় করে কি যেন বলছে। এই জেসি, বিড়বিড় করে কি বলছো? তোমার জীবন কিভাবে নরক করব সেই সব প্র্যাকটিস করছি। কি বলো তুমি? আমি কি করছি? কি করিস নাই? হ্যাঁ, সেই কখন বলেছি, আর এখন আসার সময় হচ্ছে। আর বলো না, বাসা থেকে বের হতে একটু লেট হয়ে গেছে। ডাক তোর লেট, যেটা বলার কথা ছিল সেটা বল। বলাই লাগবে। হ্যাঁ, আমি শোনার জন্য অধীর আগ্রহে রয়েছি। মাহিম চারপাশে তাকিয়ে দেখলো কেউ তার দিকে তাকিয়ে আছে নাকি। তারপর জেসিকে আস্তে করে বলল, আই লাভ ইউ টু জেসি। কি বললে? আমি শুনতে পাইনি। আমি তো জোরেই বললাম। তাও শুনতে পাইনি। আমি তোমাকে ভালোবাসি জেসি। আমিও তোমাকে ভালোবাসি মাহিম, কিন্তু তুমি এত আনরোম্যান্টিক কেন? এখানে আবার এই কথা বলার মানে কি? অন্যের বয়ফ্রেন্ড কত সুন্দর করে প্রপোজ করে, আর তুমি? দেখো জেসি, আমি আগেই বলেছি অন্যের মতো আমি কিছু করতে পারবো না। যদি অন্যের মতো লাগে তাহলে তেমন খুঁজে নাও। আরে বাবু, রাগ করছো কেন? আমি এমনি বলছি, চলো ওইখানে গিয়ে বসি। দুইজন পুকুর পাড়ে এসে বসলো। তোমার কথা বাসায় বললাম। ও তারপর? আর কি, তারা রাজি। এখন শুধু তোমার পড়াশোনা শেষ করার পালা। ও আচ্ছা, এত তাড়াতাড়ি তোমার পরিবার মেনে নিল? মানবে না তো কোথায় যাবে? আমি কি তোমাকে আজ থেকে ভালোবাসি নাকি? মানে? না মানে কিছু না। জেসি কিছুটা তুতলিয়ে বলল। কি হলো বলো? এর আগেও তুমি এমন কিছু বলতে গিয়ে আটকে গিয়েছিলে। তেমন কিছু না, অন্য কথা বলো। মাহিম দেখলো জেসি বলতে চাইছে না, তাই আর কিছু বলল না। আচ্ছা, তোমার পরিবারে কে কে আছে? পরিবার বলতে আমি আর আমার এক চাচা আর বাবা। তোমার? আমার মা, বাবা আর ভাই। ও আচ্ছা, তুমি সারা জীবন আমাকে ভালোবাসবে তো? একদম, অনেক প্রতীক্ষার পর তোমাকে পেয়েছি, কখনো ছাড়ার নাম নেই। আমিও তোমাকে এই কয়েকদিনে অনেক ভালোবেসে ফেলেছি, তাই ছাড়ছি না সহজে। রাতে জেসি মিলির সাথে ফিল্ম দেখে রিকশায় করে বাসায় ফিরছে। অনেকদিন পর মুভি দেখলাম, কি বলিস? হ্যাঁ দোস্ত, তাছাড়া আমি তোর সাথে কয়েকদিন দেখা হয়নি, এই সুযোগে এক সপ্তাহের গল্প হয়ে গেল। তো দুই বান্ধবীর কথা বলে আসছিল, তখনই তাদের রিকশা থেমে গেল। কি হলো মামা, রিকশা থামালে কেন? আফা, সামনে কারা যেন খাড়াইয়া আছে, হাতে বন্ধ। তাহলে পাশ কাটিয়ে চলে যান। পারবো না আফা, যেতে গেলেই জানে মেরে দিবে। এখন কি করব জেসি? জেসি সামনে তাকিয়ে দেখলো রাইফেল ধরা ব্যক্তিগুলো তাদের দিকে এগিয়ে আসছে। এই রিক্সাওয়ালা যদি জানের মায়া থাকে তাহলে এখান থেকে পালা। রিক্সাওয়ালাকে আর পাইকে জানের ভয় সবারই আছে। রিক্সা রেখে সেখান থেকে পগার পার। এই মামা, আমাদের রেখে কই যাচ্ছেন? আরে ফুলটুসি, সে এখন নিজের জান বাঁচানো ফরজ, তোমাদের দেখবে না। কে আপনারা, আর কেন আমাদের ঘিরে ধরেছেন? একটু পরে জানতে পারবে। ভাই, বস তো বলেছিলে মেয়েটিকে নিয়ে যেতে, তাহলে এটা কি করব? কি আর করবি, পাশে নিয়ে গিয়ে মস্তি কর। ঠিক আছে ভাই। কয়েকটি লোক এসে মিলির হাত ধরে টানতে লাগলো। জেসি আর মিলি মিলে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। দুজন চিৎকার করে সাহায্য চাইছে। প্লিজ, কেউ আমাদের বাঁচান, হেল্প! ছেড়ে দে। কে তোরা, আর কেন ধরে নিয়ে যাচ্ছিস? কেন ধরছি জানতে হবে না, কিন্তু ওপর থেকে তোকে মারার অর্ডার আছে। তোদের কাউকে ছাড়বে না যদি আমার বাবা জানতে পারে। কে তোর বাবা? কোন দেশের মন্ত্রী? লোকটির কথা শুনে জেসি চুপ হয়ে গেল। কি বলবে ভেবে পাচ্ছে না। মিলি আছে তাই সত্যি কথা বলতে পারছে না, আর এদের সাথে মোকাবেলা করতেও পারছে না। জেসিকে চুপ হয়ে যেতে দেখে সবাই হাহা করে হাসতে লাগলো।
মিলিকে জোর করে অন্যদিকে নিয়ে যেতে লাগলো। জেসিকে নিয়ে গাড়ির দিকে জেসি সব কিছু ভুলে ফাইট করার সিদ্ধান্ত নিল। না, চুপ হয়ে থাকলে আর চলবে না, না হলে মিলির সর্বনাশ হয়ে যাবে, সাথে আমারও। এই কথা বলে জেসি নিজের মনকে আশ্বাস দিয়ে যখন তাকে ধরতে থাকা ব্যক্তিগুলোকে মারতে যাবে, অমনি সেখানে বাইক নিয়ে এক ব্যক্তির এন্ট্রি হলো। সাই করে বাইক নিয়ে এসে জেসিকে ধরে থাকা ব্যক্তির মুখে বড় হাতুড়ি দিয়ে বাড়ি মারলো। লোকটির মুখ থেকে রক্ত বেরিয়ে গেল। ব্যক্তিটি ঝড়ের গতিতে মিলির কাছে গিয়ে তাকে ধরে রাখা ব্যক্তির খুব সহজেই মেরে ফেললো। কে তুই, আর আমাদের কাজে বাধা দিচ্ছিস কেন? তুই জানিস না আমি কে? লোকটির কথা শুনে অপরিচিত বাইক নিয়ে আসা লোকটি বাইক থামিয়ে বলল, কে তুই শুনি? মাফিয়া কিং নিলয়ের লোক। সামান্য একজন কিং, সে আমার কি ক্ষতি করবে? আগে তোরা তো বেঁচে দেখা। অচেনা লোকটিকে বোঝা মুশকিল, কারণ তার মুখে মাস্ক পরা, পুরো মুখ ঢেকে আছে। বাকিরা গুলি করতে গেলে শাট করে নিজের বন্দুক দিয়ে সবার হাতে পায়ে গুলি করে দিল। অপরিচিত ব্যক্তিটি সবাইকে মারা শেষে আবার নিজের বাইকে উঠে বসলো। মেয়ে, তোমরা তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, সামনে রিক্সা দাঁড়িয়ে আছে তোমাদের জন্য। অপরিচিত ব্যক্তির কথা শুনে জেসি আর মিলি কিছুই বলল না। এমনিতে ভয় পেয়ে আছে, তাই বিনা বাক্যে সেখান থেকে চলে যেতে লাগলো। কিন্তু যাওয়ার আগে তাদের কানে একটা কথা পৌঁছালো। তোদের বসকে বলে দিস, রহস্যময় কখনো কাউকে ভয় পায় না, উল্টো তাকে সবাই ভয় পায়। কথাটি বলে বাইক নিয়ে লোকটি চলে গেল, আর বাকিরা চিৎকার করে গড়াগড়ি খেতে লাগলো। সেদিন রাতের ঘটনার পর কয়েকদিন কেটে গেছে। জেসি আর মিলি সেই ঘটনা কাউকে বলেনি, নিজেরা স্বাভাবিক থেকেই চলাফেরা করেছে। মাহিমের সাথে জেসির ভালোবাসার খুব ভালো চলছে, কিন্তু রাফি নামের ছেলেটি তাদের খুব ডিস্টার্ব করছে। কিন্তু কিছু বলতেও পারছে না, কারণ মাহিমের তেমন ক্ষমতা নেই যে রাফির বাবার সাথে লড়বে। ভাইয়া, তোমাকে একটা কাজ করতে দিয়েছিলাম, আর তুমি সেটা সম্পূর্ণ করোনি। মিধা, এই মেয়েকে মারতে লোক পাঠিয়েছিলাম, কিন্তু ওরাই মার খেয়ে ফিরে আসছে। আমি এসব শুনতে চাই না, তুমি যা করার তাড়াতাড়ি করো, না হলে আমি নিজেই কিন্তু। আরে পাগলি বোন আমার, আমি কাজে বিজি ছিলাম, তাই এদিকে খেয়াল করি নাই। তোর কিছু করতে হবে না, আমি সব করব। মনে থাকে যেন। ঠিক আছে, মনে থাকবে। মেধা নিজের ভাইয়ের সাথে কথা বলে বাড়ি থেকে বেরিয়ে গেল। দেখতে দেখতে আরো 2 দিন কেটে গেল। মারুফ নিজের কাজ শেষ করে মেসে ফিরে এসেছে গতকাল রাতে। আজ 2 বন্ধু মিলে ভার্সিটিতে যাচ্ছে। দোস্ত, প্রেম তো ভালোই করলি, আজ কিন্তু ভাবিকে দেখাতে হবে। আরে চল দেখাবো। আর জেসিও তোকে দেখার জন্য বসে আছে, তোর নাম শুনলে তোরে দেখতে চায়। আমারও সেম অবস্থা। আল্লাহ জানেন তোদের দুজনকে দেখার জন্য এত ব্যাকুল কেন। চল তো ভাই। 2 বন্ধু মিলে কথা বলতে বলতে ভার্সিটিতে যেতে লাগলো। ঠাস ঠাস পড়ার পর 2টা থাপ্পড় পড়লো রাফির গালে। থাপ্পড়ের শব্দ শুনতে পেরে আশেপাশের লোক সবাই রাফির দিকে তাকিয়ে আছে, এমনকি রাফির বন্ধুরা এগিয়ে আসলো। তোকে কতবার বলবো আমি তোর সাথে প্রেম করব না, তবুও কেন ছ্যাঁচড়ার মতন আসিস? লজ্জা করে না তোর? বলছি আমার বয়ফ্রেন্ড আছে, তাও এমন করতে আসিস? কথাগুলো জেসি চিল্লিয়ে বলল, ছোট লোকের মেয়ে, তোর এত বড় সাহস আমার রাফির গায়ে হাত দেওয়া? তোকে আজ বুঝিয়ে দেব এই মেধা কি জিনিস। এইটা বলে মেধা জেসির দিকে এগিয়ে আসলো, কিন্তু রাফি তার হাত ধরে আটকে দিল। ও তোমাকে মারছে আর তুমি কিছু বলছো না, আবার উল্টা আমাকে আটকে দিচ্ছ। তোমার কিছুই করতে হবে না, যা করার আমি করছি। মিলি জেসির কানের কাছে এসে বলল, এটা তুই কি করলি? তুই আবার ঝামেলা করতে গেলি কেন? তো কি করব বল, আর কত সহ্য করব বল? তুই হয়তো আমাকে চিনিস না, আমি হলাম ঢাকার সিটির মেয়রের ছেলে, আর তুই আমাকে মারিস? রাফির ইশারা দেওয়া মাত্র কয়েকজন এসে চারপাশ থেকে ঘিরে দাঁড়ালো জেসিকে। আশেপাশে ছাত্রছাত্রী বিনা টিকিটে মুভি দেখছে, এমন আয়েসে সবাই দাঁড়িয়ে আছে। রাফি গিয়ে জেসির হাত মুচড়ে ধরলো। হ্যাঁ ছাড় বলছি, না হলে খুব খারাপ হয়ে যাবে। কিছু হবে না, কে আমাকে আটকাবে? তোর বয়ফ্রেন্ড। রাফি গিয়ে জেসির ওড়না কেড়ে নিল, সাথে সাথে জেসি নিজের বুকের ওপর ব্যাগ দিয়ে চেপে ধরলো। দেখ আমার ওড়না ফেরত দে, না হলে খুব খারাপ হয়ে যাবে। কি করবি আমাকে? এটা বলে জেসির দিকে এগোতে গেল। দেখ, একদম জেসির দিকে এগোবি না। মিলি জেসির সামনে আসলো। এই তোরা এই মালটাকে ধর।
তাই বলে রাফি মিলিকে ধাক্কা মারলো, আবার জেসির দিকে এগিয়ে যেতে নিল। মাহিম ভার্সিটিতে ওইখানে এত গোল কেন রে? জানি না, চল তো গিয়ে দেখি। চল গিয়ে দেখি কোন বিনোদন হচ্ছে। মাহিম আর মারুফ ভেতরে এসে দেখলো জেসির সাথে একজন খারাপ ব্যবহার করছে, যেটা দেখে দুজনেরই মাথা গরম হয়ে গেল। মাহিম এগিয়ে যাওয়ার আগেই মারুফ গিয়ে রাফির গায়ে লাথি দিল, সাথে রাফি গিয়ে দূরে পড়ল। কিছু বুঝে ওঠার আগেই মাহিম তো অবাক মারুফের কাজে। মাহিম যখনই জেসির কাছে এগিয়ে যাবে তখন জেসি মারুফকে জড়িয়ে ধরলো। ভাইয়া, এইটা বলে জেসি কান্না করে দিল। জেসির কথা শুনে মাহিম অবাক হয়ে গেল, সাথে মেধা আর তার বন্ধুরাও। কান্না করিস না বোন, তোর ভাইয়ের সাথে থাকতে তোর কেউ কোনো ক্ষতি করতে পারবে না। ও আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে। আমি দেখছি, তুই চিন্তা করিস না। এইটা বলে মারুফ গিয়ে রাফির হাত থেকে ওড়না কেড়ে নিল, তারপর জেসির কাছে দিল। তোর এত বড় সাহস আমাকে মারা! এই সবাই মার এই শালাকে। আয় সব কটারে মেরে জ্যান্ত পুঁতে ফেলবো। আমার বোনের সাথে খারাপ আচরণ করা। মারুফের কথাগুলো শুনে বাকিরা যা অবাক হচ্ছে তার থেকে বেশি অবাক হচ্ছে মাহিম। রাফির লোকগুলো মারুফকে ঘিরে ধরলো, সবাই মারতে এগিয়ে আসলো। মারুফ খুব সহজেই তাদের টপকে দিল। রাফি একটা ছুরি নিয়ে মারুফের পেছনে মারতে যাবে। ভাইয়া! জেসির চিৎকার শুনে মারুফ পেছনে তাকিয়ে দেখলো রাফি তার দিকে ছুরি মারছিল, কিন্তু সেটা মাহিম হাত দিয়ে ধরে ফেললো। মাহিমের হাত থেকে গল গল করে রক্ত গড়িয়ে পড়লো। মাহিম, আজও তুই? বাদ দে, তুই তোর কাজ শেষ কর। মাহিম গিয়ে রাফিকে মারতে লাগলো, মেরে মেরে রক্ত বের করে ফেললো। মারুফের এমন রূপ দেখে নাফিস এগিয়ে আসতে ভয় পাচ্ছে। মেধা কি করবে ভেবে পাচ্ছে না। আজকের মতো ছেড়ে দিলাম, আর যদি আমার বোনের আশেপাশে বা কোনো মেয়ের আশেপাশে দেখি তোর খবর আছে। মাহিম রক্ত হাতে জেসি আর মারুফের দিকে তাকিয়ে আছে। জেসি মাহিমের হাত দেখে সাথে সাথে এগিয়ে আসতে গেল, তার আগেই মারুফ গিয়ে নিজের রুমাল বের করে মাহিমের হাত পেঁচিয়ে ধরলো। তুই আর ভালো হলি না, সেদিনের মতো আজ পিছনে থেকে বাঁচিয়ে নিলি। বন্ধু বিপদে পড়লে তাকে তো বাঁচাতে হবেই। জেসি, তুই বাসায় চলে যা, আমি মাহিমকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি। ভাইয়া, আমিও তোমার সাথে যেতে চাই। আচ্ছা, আয়। মাহিম একবার জেসির দিকে তাকিয়ে আবার সামনে হাঁটা ধরলো। তোদেরকে আমি ছাড়বো না। আর মারুফ, তুই আমার রাফিকে মারছিস, এর ফল ভালো হবে না। যা পারিস করে নিস, পোশাক দেখে মানুষকে হিসাব করতে আসিস না, পস্তাতে হবে। রাফি বলল, সাবধানে থাকিস। মারুফ কথা না বাড়িয়ে ভার্সিটি থেকে বেরিয়ে গেল, সাথে জেসি অটোতে উঠে তারা হসপিটালে চলে গেল। জেসি, তুই মাহিমের হাত ধর, আমি ভাড়া মিটিয়ে দিচ্ছি। আচ্ছা ভাইয়া। লাগবে না, আমি ধরছি। তাই বলে মাহিম নিজের হাত ধরে হসপিটালের মাঝে চলে গেল, আর জেসি অবাক হয়ে তাকিয়ে রইল। কি রে, মাহিম কোথায় গেল? ও তো ভেতরে গেল। দুজনে ভেতরে চলে আসলো। মাহিমের হাত ড্রেসিং করিয়ে দিল। মারুফ জেসিকে এক পাশে নিয়ে গেল। নূর, তুই এইভাবে ভার্সিটিতে কেন? ভাইয়া, সব পরে বলবো, আগে বলো মাহিমকে তুমি কিভাবে চিনো? ও আমার বন্ধু, কিন্তু তুই চিনলে কিভাবে? ও আচ্ছা, শোনো, পরে দেখা করে সব বলবো। আচ্ছা। কিছুটা সন্দেহ দৃষ্টিতে জেসির দিকে তাকালো। মাহিমের কাছে আসলো, তারপর ডাক্তারের কাছ থেকে প্রেসক্রিপশন নিয়ে মেডিসিন নিল। নূর, তুই বাসায় যা, মানে যেখানে থাকিস। আচ্ছা ভাইয়া, আসি, সাবধানে থাকবে। মাহিমকে বলল। মাহিম শুধু মাথা ঝাঁকালো। জেসি চলে গেল। দুইজন নিজেদের মেসে চলে আসলো। ভাইয়া, আমি ওরে ভালোবাসি, তুমি বুঝতে পারছো? কিন্তু বোন, তাই বলে ওরে তুই? হ্যাঁ, কারণ ওই সেই ছেলেটি যারে আমি অনেক দিন থেকেই ভালোবাসি। রাতে একটা রেস্টুরেন্টে প্রাইভেট রুমে বসে আছে জেসি আর মারুফ। দুই ভাই বোন খাওয়া দাওয়া করলো। তুই ভার্সিটিতে আসিস, আমাকে বলিসনি তো? কিভাবে বলবো, তোমাকে তো খুঁজে পাওয়া মুশকিল, বাসায় তো যোগাযোগ রাখুনি। সেটাও ঠিক। তো আম্মু কেমন আছে? আছে কোনো রকম, বাসায় তোমার নাম সব সময় বলে। আচ্ছা, তুমি কোন কারণে বাসা ছেড়ে চলে আসছো বলো তো? তুই ছোট, এই সব বুঝবি না। ভাইয়া, মাহিম কেমন আছে? ভালো, মেডিসিন খেলে ঠিক হয়ে যাবে। ও আচ্ছা। আমার সাথে বন্ধুত্ব হওয়ার পর থেকে সাহায্য করে যাচ্ছে ছেলেটি, অনেক ভালো। ভাইয়া, তোমাকে একটা কথা বলার ছিল। বল। ভাইয়া, আমি আর মাহিম একে অপরকে ভালোবাসি। কি? কবে থেকে? 1 মাস হচ্ছে। তাহলে তুই সে মেয়েটি যে কিনা মাহিমকে... এটা বলে মারুফ দীর্ঘশ্বাস ফেলল।
আমার বিষয়ে তুমি কি জানো জানি না, কিন্তু আমি মাহিমকে খুব ভালোবাসি। কিন্তু আমি চাই না তুই মাহিমের সাথে রিলেশন করিস। ভাইয়া, আমি মাহিমকে ছাড়া ভালো থাকবো না। কেন ভালো থাকবি না বল? মাত্র কয়েকদিনের ভালোবাসা। ভাইয়া, তুমি হয়তো ভুলে যাচ্ছ, আমি একজনকে ভালোবাসতাম। তো মাহিম, সে ওই দিন রাতে মাহিম ছিল। তাই নাকি? আচ্ছা, আমি ভেবে দেখব। তুই এখন বাসায় যা। মারুফ খুশি হয়েছে হয়তো জেসির কথা শুনে। ভাইয়া, বাসায় কবে আসছো? সঠিক সময় হলে আমি নিজেই আসবো। মমকে কিছু বলার দরকার নেই। ঠিক আছে, বাই। জেসি বিদায় নিয়ে রেস্টুরেন্টে থেকে চলে গেল, আর মারুফ মাহিমের জন্য খাবার নিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। গোল টেবিলে বসে আছে কিছু মাফিয়া ডন, যারা এর আগেও একত্রিত হয়েছে। আজ হয়তো তাদের ফাইনাল মিটিং। প্রিন্সকে মারতে আর কদিন লাগবে? বেশি দিন লাগবে না, রাফু তো সময় চেয়েছে 2 দিন, দেখি কি করে। আমাদের ডিলগুলো একদম পাকাপাকিভাবে পূর্ণ হয়েছে, এর জন্য পার্টি হবে নিশ্চয়ই। জোকার কিং, চিন্তা করবেন না, খুব শীঘ্রই সেই সব হবে। এটা কথা কিন্তু সত্যি, সেই পরিচিত ব্যক্তি যদি আমাদের সাহায্য না করতো তাহলে আমরা কোনোভাবেই সফল হতাম না। কিন্তু বস কে সে? সেটা জানি না, কিন্তু আমাদের শুভাকাঙ্ক্ষী হবে, সে সব সময় আমাদের পাশে থাকবে। তাহলে তো ভালোই, রকস্টার সিটি খুব তাড়াতাড়ি আমাদের হবে। হ্যাঁ, এই রকস্টার সিটির বাদশাহ দ্য কিলার মারলে আমি হব বাদশাহ। জোকার কিং মনে মনে এইটা বলে হাসলো, কিন্তু সে জানে না তার থেকেও বড় খেলোয়াড়রা আছে, যার কাছে জোকার কিং চুনোপুটি। মারুফ হাসি মুখে রুমের মাঝে প্রবেশ করলো, দেখলো মাহিম নিজের বাটন ফোনটি নিয়ে গেম খেলছে। কিরে, সারাদিন কি গেম খেলবি? তাছাড়া আর কি করব বল। আচ্ছা, ওইটা রেখে আবার খাবার খেয়ে নে। কিভাবে খাবো ভাই, দেখছিস তো হাত ব্যান্ডেজ করা। আচ্ছা ঠিক আছে, আমি খাইয়ে দিচ্ছি। ঠিক আছে দে। মারুফ নিজের ফ্রেশ হয়ে এসে মাহিমকে বিরিয়ানি খাইয়ে দিতে লাগলো। আচ্ছা মারু, তুই কি আমার থেকে কিছু লুকাচ্ছিস? মারুফ কিছু তুতলিয়ে বলল, তোর থেকে আমি কি লুকাবো বল? কিছু লুকানোর আছে নাকি? তাহলে তুতলিয়ে কথা বললি কেন? তুই হঠাৎই প্রশ্ন করলি তাই। ও আচ্ছা, কোনোদিন যদি জানতে পেরেছি তুই আমার থেকে কিছু লুকাইছিস তাহলে দেখিস তোর খবর আছে। মাহিম কি কোনোভাবে আমার পরিচয় সম্পর্কে জেনে গেছে? ও কি জানে নূর কার মেয়ে? যদি জেনে থাকে তাহলে। কথাগুলো মারুফ নিজের মনে মনে ভেবে মাহিমকে জিজ্ঞেস করলো, আচ্ছা তোর জিএফ কে তো দেখা হলো না? খুব তাড়াতাড়ি তোদের দেখা করাবো। কথাটি বলে মাহিম মুচকি হাসলো। দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে গেল। মাহিমের হাত একদমই ঠিক। এই কয়েকদিন জেসি অনেক ফোন দিয়েছে, কিন্তু মাহিম ফোন রিসিভ করেনি। জেসি মারুফকে ফোন দিয়ে জিজ্ঞেস করতে পারছে না মাহিমের কথা। সে পড়েছে এক মুশকিলে, বারান্দায় দাঁড়িয়ে নিজের ফোনের দিকে তাকিয়ে আছে। জেসি কোনো কারণে তার খুব কান্না পাচ্ছে। মাহিম, হঠাৎ তোমার কি হলো যার জন্য তুমি আমার ফোন ধরছো না? কি এমন ভুল করেছি আমি? একটাবার কি ফোন দেওয়া যেত না? নাকি আমার আর ভাইয়ার সম্পর্কে জেনে আমার থেকে এড়িয়ে চলছো? শিট, এই কথা আগে মনে পড়েনি কেন? জেসির এই কথাগুলো বলে নিজের মাথায় চাপড় দিল, তারপর নিজে ভাই মারুফকে ফোন দিল। হ্যালো ভাইয়া, তুমি কি ফ্রি আছো? হ্যাঁ নূর, আছি। কিছু বলবি? ভাইয়া, তোমার বন্ধুর কি হয়েছে? আমার ফোন ধরছে না কেন? ও আচ্ছা, এই জন্য ভাইয়ার কথা মনে পড়ছে। বেশি হেয়ালি না করে যেটা জিজ্ঞেস করছি সেটা বলো। সে ঠিক আছে, আর কেন ফোন ধরছে না আমি জানি না। আমার মনে হয় তোমার আমার সম্পর্কে জেনে সে আমাকে এড়িয়ে চলছে। ও, তো কি করতে হবে? তুমি আমাদের সম্পর্ক সব বলবে, আর সেটা আজ রাতের মাঝেই। কিন্তু? কোনো কিন্তু নয়, যেটা বললাম সেটা করবে। ঠিক আছে বোন, এখন রাখ। নিলয় ভাই, তোমার আর আমার টার্গেট একজন, তাই চলো হাত মিলাই। ঠিক আছে রাপু, তুমি যখন বলছো ঠিক আছে, কিন্তু আমার সাথে চালাকি করতে আসবে না। সেটা কখনো করব না। আমি দুইজন একসাথে হলে ভেবে দেখব কতটা এগিয়ে যাব। সেজন্যই তোমার সাথে হাত মেলাতে রাজি হয়েছি। সব ঠিকঠাক করা আছে, এখন শুধু সময়ের অপেক্ষায়। সেটা খুব তাড়াতাড়ি আসবে, কিন্তু তুমি আমার বোনকে বিয়ে করতে রাজি তো? নিলয় ভাই, মেধাকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে, তোমার সাথে আমার সবকিছু পাকাপাকি। ওকে। রাফি আর নিলয় দুইজন হাত মিলিয়ে কোলাকুলি করতে লাগলো। আমি বলছি যে তুমি দেশে ফিরে আসো, তোমার জীবনটা সংকটে। যেমনই হোক না, এখন ফিরছি না, আমার প্ল্যান মতে সব হচ্ছে। কিন্তু তুমি বুঝছো না, তোমাকে মারার জন্য সবাই উঠে পড়ে লেগেছে, এমনকি তোমার কাছের মানুষগুলাও। এসকে, তুমি চিন্তা করো না, আমাকে মারা এত সহজ নয়।
আর সব কিছু হ্যান্ডেল করা আমার বাম হাতের খেলা। তোমাকে আর কিছু বলার নেই আমার। আর কে ইমেল দেখলাম, আর তোমারটাও। আমার হিসাব ক্লিয়ার। এখন শুধু আমাকে সরে যেতে হবে। মানে? হা বুঝবে খুব তাড়াতাড়ি। আমি যোগাযোগ না করা পর্যন্ত তুমি আন্ডারগ্রাউন্ড থেকে কাজ করবে। ঠিক আছে বস। মাহিম, তুই কি বিজি আছিস? না, কেন? তোকে নিয়ে এক জায়গায় যেতাম। তো চল ঘুরে আসি। ঠিক আছে, রেডি হয়ে না। মারুফ এই কথা বলে জেসিকে SMS করে দিল যে তারা আসছে। মাহিম আর মারুফ ঢাকার হাতেই ছিলে চলে আসলো। আজকে কেন জানি চারপাশে কেউ নেই। মাহিম আর মারুফ এসে পৌঁছালো। কিরে, আজ চারপাশে লোকজন নেই যে? কিছু হচ্ছে নাকি? হবে তো, সামনে এগিয়ে চল, বুঝতে পারবি। ওকে। দুইজন সামনে এগিয়ে আসলো। মাহিম তাকিয়ে দেখলো খুব সুন্দর করে সেজে জেসি বসে আছে একটা গাড়িতে। তাদের গাড়ি থেকে নেমে আসলো জেসি। তোর বোন এখানে কেন? সে কি আমার বোন? তোর কিচ্ছু না? আমার আবার কি হবে? তোর বোন মানে আমারও। তোমারও কি বোন? এটা বলে জেসি রেগে মাহিমের দিকে তাকালো। বোন বললে একদমই জানে মেরে দেবো। জেসির কথা শুনে মাহিম মারুফের দিকে তাকালো। মারুফ সেটা বুঝতে পেরে বলল, আরে ভাই, চিন্তা করিস না, আমি অন্য ভাইয়ের মতো না যে বোনের ভালোবাসা মানবো না। মারুফ তুই? আরে ভাই, নূর আমাকে সব বলেছে, আর তুই হয়তো এই কারণে ফোন ধরছিস না, তাই তোকে আজ আমি সব বলার জন্য এখানে আসা। ও আচ্ছা। ভাইয়ার কথা শেষ হোক, তারপর আমি বুঝাবো আমার ফোন না ধরার ফল। জেসির কথা শুনে মাহিম ঢোকিল। তুই জানিস আমার বোন তোকে কবে থেকে ভালোবাসে? কবে থেকে? তোরে যেদিন একটা মেয়ের কথা বললাম সেদিন? একদমই না, সেই 1.5 বছর আগে থেকেই। মানে? আর কিছু বলতে যাবে তার আগেই পুরো হাতেই ঝিলে ঘিরে ফেললো। মারুফরা কিছু বুঝে ওঠার আগে গ্যাস মেরে চারপাশে ধোঁয়ায় ভরে ফেললো। মাহিম মারুফ জেসি কাঁচতে লাগলো, চারপাশে কিছু দেখতে পাচ্ছে না। মাহিমকে নিয়ে গেলাম তোদের মাঝ থেকে, আজকে তার শেষ দিন। এই কথা শোনার সাথে সাথে মাহিমের মাথায় কে যেন আঘাত করলো। মাহিম, মাহিম তুমি ঠিক আছো তো? কিন্তু মাহিমের উত্তর পাওয়া গেল কেন? তারপর চারপাশ থেকে গাড়ি চলে যাওয়ার আওয়াজ শুনতে পেল। চারপাশে ধোঁয়া কেটে গেল। দুইজন মাহিমকে কোথাও দেখতে পারলো না, এমনকি গাড়ির হুডি ইসও পেল না। ভাইয়া, ওরা কারা ছিল? ওরা আমার মাহিমের কোনো ক্ষতি করবে না তো? চিন্তা করিস না পাগলি, তুই শান্ত হ। কিভাবে শান্ত হব? তুমি মাহিমের চিৎকার শুনলে তো? জেসি কান্না করতে লাগলো আর মারুফ সামনের জায়গায় কিছু রক্ত দেখে বিচলিত হয়ে গেল আর সাথে সাথে কাউকে ফোন করলো। রাত 3টে। খুলানহারা ব্রিজের ওপর চারপাশ থেকে গাড়ি এসে ভরে গেল। গাড়ি থেকে মাহিমকে দুইজন বের করলো। ব্রিজের পাশে নিয়ে আসলো আরেকটি গাড়ি থেকে নিলয় আর রাফি বের হয়ে আসলো। ভাই, আপনারা আমাকে ধরে আনছেন কেন? মাহিম ধীর কণ্ঠে বলল। মাহিমের কথা শুনে দুইজন হাহা করে হাসতে লাগলো। আর কত লুকিয়ে থাকবি প্রিন্স, তোর খেল খতম। নীরার কথা শুনে আমি অবাক হয়ে চোখ তুলে তাকালো। তখনই তার সামনে 4 জনের মরদেহ নিয়ে এসে ফেললো, যাদের দেখে মাহিম চিৎকার করলো। তোদের সাহস কি করে হলো ওদের মারা? প্রিন্স, তোর স্পেশাল বডিগার্ড ওদের তো শেষ করে দিয়েছি, এবার তোর পালা। রাফির কথা শুনে মাহিম জোর করে সবাইকে মেরে তাদের দিকে এগিয়ে আসতে লাগলো। তখনই মাহিমের বাম হাতে একটা গুলি এসে লাগলো। মাহিম ছিটকে দৌড়ে পড়লো। রাফি গিয়ে মাহিমের কাছে বলল, এটা তোর দেশ নয়, তা বাহাদুরি চলবে না, এটা আমার দেশ। মাহিম কিছু বললো না, উঠে রাফিকে একটা কিক মারলো। রাফি দূরে এসে পড়লো। বাঘ যেখানে যাক না কেন, গর্জন তার পাল্টাবে না। সেটা বেশি সময় থাকবে না। এইটা বলে নিলয় পেছন থেকে বাড়ি মারলো মাহিমের মাথায়। সাথে সাথে মাহিম রাস্তায় পড়ে গেল। তোকে অনেক আগে চিনে ফেলেছি, শুধু সময়ের অপেক্ষায় ছিলাম। রাফি এসে মাহিমের বুকে শর্ট করে কয়েকটি গুলি করলো, তারপর কয়েকটি পিক তুলে নিল। তোর কন্ট্রাক্ট নিয়েছি মারার, সেটা সম্পূর্ণ করলাম। আই অ্যাম এ বেস্ট কন্ট্রাক্ট কিলার রাফু। মাহিমের উঠে দাঁড়ানোর শক্তি নেই, কিন্তু কোনো কারণে তার মুখে হাসি লেগে আছে। নিলয় গিয়ে মাহিমের কানের কাছে একটা ফোন ধরলো। প্রিন্স বাবা, উপরে তোর বোনের কাছে ভালো থাকিস। ফোনের কথাটি শুনে মাহিমের অবস্থা আরো খারাপ হয়ে গেল। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না যে মারার আগে এটা শুনবে। রাফি গিয়ে মাহিমকে মেরে নদী থেকে ফেলে দিল। রাফি আর নিলয় দুইজনের ওপর থেকে সেটা দেখে হাতে হাত মিলালো। রাফি নিজের কানে ফোন রাখলো। অন্যদিকে নিলয়ও। তোমার বাকি টাকা পেয়ে যাবে খুব শীঘ্রই। হার ওয়েল ডান।
কাজ তাড়াতাড়ি শেষ করার জন্য। আমার কাজটি আরও এগিয়ে দেওয়ার জন্য তোমাকে আমার পার্টনার করে নিলাম। ডেভিল, খুব তাড়াতাড়ি তোমাকে আমার কাছে নিয়ে আসবো। আর ইয়া সেটা বলে ফোনের ওই পাশের ব্যক্তি হাসতে লাগলো। মাহিম নদীতে পড়তে পড়তে তার চোখের কোণা দিয়ে জল গড়িয়ে পড়লো। চোখের সামনে নিজের অতীত, নিজের বোনের মুখটা ভেসে উঠতে লাগলো। এত ভাবিস না ভাই, শেষ থেকে আবার শুরু হবে তোর খেলা শুরু। মাহিম নদীতে পড়তে পড়তে কেউ একজন তার কানের কাছে কথাগুলো বলল মনে হলো। সেটা শুনে মাহিম মুচকি হেসে বলল, হ্যাঁ সিস্টার, তোর কথাই হবে। টেস্ট থেকে আবার শুরু, প্ল্যান সেট আপ। থপাস করে নদীতে পড়লো। সাথে সাথে নদীর অতল গভীরে হারিয়ে গেল মাহিম। স্রোতে ভেসে কোথায় যাবে ঠিক নেই। ওপর থেকে রাফি, নিলয় আর লুকিয়ে থাকা অপরিচিত লোকটি সেখান থেকে চলে গেল। কে ছিল সেটা অজানা।